নমস্কার, আমি দেবপম সরকার। আপনারা দেখছেন নিউজ পোল বাংলার রোববার দিনের পডকাস্ট, যা আমরা করে থাকি প্রত্যেক রোববার বিভিন্ন স্তরের মানুষদের যারা প্রকৃত দশার বিভিন্ন নিজ নিজ গুণে নিজ নিজ ক্ষেত্রে প্রকৃত দশা মানুষ, তাদেরকে এই পডকাস্টে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ করি এবং তারা আসেন। এবং আজকেও আমরা একজন ব্যক্তিকে আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং সেই আমন্ত্রণ জানাতে তিনি এসছেন আমাদের অফিসে। কিন্তু তার সম্বন্ধে বলার আগে কয়েকটা কথা আপনাদের বলবো। নিউজ পোল বাংলা আমরা চেষ্টা করি প্রত্যেকটা নিউজ আপনাদের জন্য অর্থাৎ দর্শকদের জন্য উপস্থাপন করতে। পাশাপাশি রোববার এই স্পটলাইটের অনুষ্ঠানের মাধ্যমে, এই পডকাস্টের অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি বিশিষ্ট ব্যক্তিত্বদের কথা এবং তাদের কর্মকাণ্ডর কথা তুলে ধরতে। কিন্তু আজকে ভাবলাম যে একটু অন্য রকম কথা বলি। কীরকম কথা ভাবছেন? একটু মিষ্টি নিয়ে কথা বলি, অর্থাৎ বলা যেতে পারে একটু মিষ্টি মিষ্টি কথা বলি। এবং কার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবো ভাবছেন তো? বেশিক্ষণ ভাবাবো না, কারণ আমাদের স্টুডিওতে এই মুহূর্তে আছেন একজন মিষ্টি মানুষ, যিনি কলকাতার বুকে স্বনামধন্য তো বটেই, এবং তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি এমন একটি পরিবারের সাথে যুক্ত বা পরিবারের রিপ্রেজেন্ট করেন, তার পরিবার সকলেই মিষ্টি। তিনি আর কেউ নন, কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান কেসি দাস, তার অন্যতম কর্ণধার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ধীমান দাস। ধীমানবাবু, স্বাগত আপনাকে নিউজ পোল বাংলাতে, অসংখ্য অসংখ্য স্বাগত আপনাকে। এবং দর্শকদের বলে রাখি, ধীমানবাবুর সাথে আমার ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক দীর্ঘ বহু বছরের। সেই জন্য আজকের এই যে আড্ডা সেশনটা যেটা আমরা প্ল্যান আপ করেছি, সেটা কিছুটা ইনফর্মাল রাখার চেষ্টা করছি, বেশি কথা না বাড়িয়ে। এবং সম্প্রতি আপনারা সকলেই জানেন একটি বিখ্যাত সিনেমা হয়েছিল পাভেলের, সেখানেতে সেই সিনেমাতে উল্লেখযোগ্য ছিল একটি ডায়ালগ দিয়ে আমি এই অনুষ্ঠানটা শুরু করতে চাই। সেখানেতে একজন স্ত্রী তার স্বামীর কাছে অনুরোধ করছে এমন একটা মিষ্টি বানাতে হবে তার স্বামীকে, যেটা কীরকম হবে? চটচটে নয়, শুকনো হতে মানা, দেখতে হবে ধপধপে চাঁদ পানা, এমন মিষ্টি ভূভারতে নাই। নবীন ময়রা এমন কি মিষ্টি কি হতে পারে? সেই নবীন ময়রা কিন্তু তারপরে সেই মিষ্টি করে দিয়েছিল। আরও বিশদে জানবো। প্রথমত ধীমানদা, স্বাগত আপনাকে। এবং এই যে কথাটা বলে, সিনেমা একটা বিখ্যাত সিনেমা, বহু জনপ্রিয় সিনেমা রসগোল্লা। এবং রসগোল্লা মানে বাঙালি মানে তো এমনি ভোজন রসিক, এবং পাশাপাশি শুরু হোক বা শেষ হোক, শেষ পাতে মিষ্টি। এবং মিষ্টি মানেই বাঙালি বলতে খালি কলকাতা না, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে রসগোল্লা। সেই রসগোল্লাকে ধারণ বাহন একরদ্দি, মানে একটাই নাম মনে পড়ে রসগোল্লা বললে, কেসি দাস। আমরা খুব ফরচুনেট যে আপনি আমাদের অফিসে এসছেন আজকে। এবং প্রথমেই জিজ্ঞেস করবো, এই যে নবীন ময়রা তার স্ত্রী যখন আবদার করেছিল, আপনার স্মৃতিচারণায় নবীন ময়রার সম্বন্ধে একটু যদি আমাদের দর্শকদের জানান, কারণ অনেকেই কেসি দাস ব্র্যান্ডটা সবার মাথায় ঢুকে গেছে তো, কিন্তু নবীন ময়রা সেইভাবে হাইলাইটেড এখন নয়। সম্প্রতি ওই সিনেমার জন্য হয়তো হাইলাইটেড হয়েছে, কিন্তু এই নবীন ময়রাকে দিয়ে যদি আমরা আজকে আড্ডাটা শুরু করি, একটু যদি নবীন ময়রা সম্বন্ধে একটু যদি বলেন। হ্যাঁ, ওনার জন্ম হয়েছিল খুবই একটি ধনী পরিবারে, আমাদের বাগবাজারের কাশীমিত্র ঘাট স্ট্রিটের, ওটা অ্যাড্রেস ছিল 8-8 কাশীমিত্র ঘাট স্ট্রিট। সেইখানে ওনাদের পারিবারিক চিনির ব্যবসা ছিল, মানে ক্রিস্টাল সুগার তখনকার দিনে ওনারা করতেন। তা ওনার জন্মের ঠিক 2-3 মাস আগেই ওনার মানে বাবা মারা যান, পিতৃবিয়োগ হয়। এবং তারপরে যা হয়, ওনার পারিবারিক যে ব্যবসা থেকে ওনাদের বঞ্চিত করে দেওয়া হয়। তো ওনার মা যা জমানো মোটামুটি অর্থ ছিল, তাই দিয়ে ওনার প্রিলিমিনারি এডুকেশান করিয়ে তারপরে রোজগারের তাগিদে আর পড়াশুনো করা হয়নি। এই ধরুন 16-17 বছর বয়স নাগাদ ওনাকে
কালিদাস ইন্দ্রর মিষ্টির দোকান, সেইখানে ওনাকে কাজে লাগানো হয়। ওনার মায়ের সম্পর্কে উনি দাদা হতেন কালিদাস ইন্দ্র, তা সেইখানে ওনাকে কাজে ঢোকানো হয়। এবার নবীন দাসের ছোটো থেকে একটা নতুনত্ব সবসময় উনি চিন্তা করতেন নতুন কি করা যেতে পারে। তা সেটা ওই দোকানে গিয়ে ওইসব হয়তো ট্রায়াল অ্যান্ড এরারে কিছু চেষ্টা করেছেন। তো কিছুদিন কাজের পর ওনাকে বিতাড়িত করা হয়, কালিদাস ইন্দ্র ওনাকে তাড়িয়ে দেন। তো যাই হোক, ওনার মোটামুটি যা মিষ্টি করবার যা মানে প্রশিক্ষণ, প্রিলিমিনারি যা প্রশিক্ষণ, সেটা ওইখানেই হয়। এবং পরবর্তীকালে উনি ঠিক করেন যে না, আমি নিজে একটা আলাদা দোকান করব। তো ওনার এক বন্ধুকে সঙ্গে নিয়ে ওই পার্টনারশিপ বেসিসে জোড়াসাঁকোর কাছে একটা দোকান প্রথম করেন 1864 সালে। তো যাই হোক, কিছুদিন চলার পর সে দোকান কিন্তু বন্ধ হয়ে যায়, দোকান চালাতে পারেননি। কিন্তু ওনার ওই জেদটা উনি ছাড়েননি। পরবর্তীকালে ঠিক এই কালিদাস ইন্দ্রর দোকানের উল্টো ফুটপাতে একটা কোণে একটা খোলার চালের ঘর বলতে পারেন, খোলার চালের ঘরে ভাড়া নিয়ে সেইখানেই একটা আবার মিষ্টির দোকান শুরু করলেন। সেটা 1866 সাল। তো সেইখানেই এই তখনকার দিনে তো শুকনো সব মিষ্টি, সন্দেশ বলতে গেলে তখন সবথেকে প্রধান মিষ্টি আর কি, এবং বড় লোকদের মিষ্টি বলা যেতে পারে, কারণ পিওর ছানায় তৈরি হতো। আর সেই সন্দেশের সঙ্গেও আরও অন্যান্য মিষ্টি উনি বিক্রি করতেন। কিন্তু ওই যে রাস্তাটার ওপর যে দোকানটা ছিল তখন চিতপুর রোড আর কি, যেটা এখন রবীন্দ্র সরণি হয়েছে, তো সেখান দিয়েই বহু লোক কলকাতার বাইরে যাতায়াত করতেন। ওইটাই প্রথম কলকাতার পাকা রাস্তা। তো যাই হোক, তখন ওনার যারা খরিদ্দাররা ছিলেন তাদের একটা আবদার বলতে পারো বা কমপ্লেনও বলতে পারো, যে আমরা মিষ্টি কিনে নিয়ে যাই কিন্তু গলায় আটকে যায়, একটু জল খেতে হয় তার সঙ্গে, মানে শুকনো মিষ্টি তো, সন্দেশ তো মেনলি, হ্যাঁ, গলায় আটকে যায়। সেই থেকে কিন্তু ওনার প্রথম আইডিয়া যে কি করে একটা এমন কিছু মিষ্টি করব যেটা কিন্তু খিদের সঙ্গে তেষ্টাও মেটাবে। সেই প্রথম ছানা দিয়ে কি করে রসে ফুটিয়ে একটা কিছু করা যেতে পারে। তা প্রথমে তখনকার দিনে অত তো শেপ ছিল না, একটা যাও গোল পাকিয়ে সেটার চেষ্টা করতে শুরু করেন। তা প্রথম দিকে সেই ছানা ফেটে যাচ্ছিল, সেই ভাঙা টুকরোর ছানাতেই আবার কিশমিশ জাফরান মিশিয়ে একটা নতুন সন্দেশ করলেন শুকনো, কিন্তু আবার সেটা অতটাও শুকনো নয়, একটু ময়েস্ট আর কি, যেহেতু এই কাঁচা ছানার বয়েল করা পার্ট রয়েছে। তা সেটার নাম দিলেন বৈকুণ্ঠভোগ। তাই কিন্তু তাও ওই রসের ডোবা মিষ্টি সেইটার করবার যে ইচ্ছেটা সেটা কিন্তু উনি ছাড়লেন না, ছানার মিষ্টি হতে হবে কিন্তু রসে ডুবে থাকে। তা সেই ট্রায়াল অ্যান্ড এরার প্রায় 2-3 বছর করতে করতে একদিন ওই মেনলি ওই যে ফেটে যাচ্ছে সেইটা কি করে বাঁধনটা ঠিক থাকে, সেই ফোটানোর একটা টেকনিক আছে, সেইটাকে আলটিমেটলি অ্যাচিভ করলেন। শুধু তাই নয়, ছানাটা খুব মসৃণ হতে হবে। এমনি যেই দানা পাকের ছানা, যেটা আমরা কাঁচা পাক বলি বা বেশি কড়া পাক, এইতেও হবে না। উনি নতুন একটা মিহি পাক বার করলেন চেষ্টা করে, সেটা দিয়েও একটা সন্দেশ করেছিলেন, কস্তুরী পাক নাম দিয়েছিলেন, কস্তুরী সন্দেশ। সেই পাক দিয়ে কিন্তু আরও মিহি করে রসগোল্লা আলটিমেটলি সাকসেসফুল হলো। কিন্তু এই সিনেমায় যেটা দেখানো হয়েছে সেটা একটু ঠিক নয় আর কি, স্ত্রীর আবদার নয়, রসগোল্লা আগে হয়ে গেছিলো তারপরে ওনার বিয়ে হয়। তারপরে যেটা জানতে ইচ্ছে করছে, সেই সময় ব্রিটিশ আমল এবং এই যে কেসি দাসের যে এত বছর পথ চলা, হ্যাঁ,
তো এই যে কৃষ্ণচন্দ্র দাস তিনি এই যে ধর্মতলা বলতে আমাদের প্রথম যেটা ভিজুয়ালাইজেশন অত জ্যাম জেনারেটরের ভেতর কেসি দাসের কর্নারে ওই বড় ওয়ে আপনাদের যাত্রাটা শুরু হলো, মানে নবীন ময়রা তো এক সময় ছিল, তারপরে এটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া শুরু হলো? মানে এটাও একটা মানে সবই বলে না মানুষের চাহিদার থেকেই ইনভেনশন হয় বা যাই হোক, তা সেই চাহিদার থেকেই রসগোল্লার সবথেকে বড় যে ডিসঅ্যাডভান্টেজ ছিল সেটা হচ্ছে শেলফ লাইফ, যেটা এখনও আছে। লুজ রসগোল্লা আমরা রেখে দিলে গরমকালে 6-7 ঘন্টাও থাকে না, খারাপ হয়ে যায়, টক হয়ে যায়। তো সেইটাকে কি করে এমন একটা ভাবে রাখা যাতে চলবে অনেক দিন। এবং আর একটা অন্তরায় ছিল রসগোল্লা, যে বাইরে নিয়ে যাওয়া যেত না। তখনকার দিনে তো হাঁড়িতে দেওয়া হতো, এবার হাঁড়ি ভেঙে যাওয়ার ভয় আছে, তো খুব বেশি দূরে নিয়ে যাওয়া যেত না। রসগোল্লার নাম হয়তো বাগবাজারের রসগোল্লা অনেকেই জানতো, কিন্তু সেইভাবে তাদের কাছে পৌঁছতো না। তো এবার ঠিক মানে আমাদের যুদ্ধের আগে ওই টিন ফুড আসতো ইংল্যান্ড থেকে, ব্রিটেন থেকে, তা সেই থেকেই বোধহয় আইডিয়া পান কৃষ্ণচন্দ্র দাস। কেন ওনারও খুব একটা ব্যবসায়ীর দিকে খুব একটা মন ছিল না, ওনার সবসময় একটা সায়েন্টিফিক কিছু করবেন সেই দিকে। কারণ উনি আরজিকর কলেজ, যেটা এখন আরজিকর, তখন ক্যালকাটা স্কুল অফ মেডিসিন প্রথম, আমাদের রাধা গোবিন্দ কর মহাশয় উনি প্রথম ক্যালকাটা স্কুল অফ মেডিসিন করেছিলেন, সেখানে উনি 2 বছরের কোর্স করেছিলেন, মেডিকেল কোর্স, নবীন দাস। কিন্তু মানে কোনোদিন টাকা নিয়ে প্র্যাকটিস করেননি, অনেকে মানে সেবা শুশ্রূষা করতেন, আবার হোমিওপ্যাথি কোর্সও করেছিলেন। মানে ওনার শুধু এই শিক্ষা নেওয়া বা ওনারও নতুন কিছু করা, কিন্তু মিষ্টির ওপর নয়, অন্যান্য সোডা ওয়াটার মেশিন করেছিলেন, দাস লক নামে এক রকমের অদ্ভুত লক করেছিলেন শুনেছি, পাওয়ার লুম নিয়েও কিছু কাজ করেছিলেন। আচ্ছা, গয়না মিনাকারির কাজ, সেটা নাকি আমি যা শুনেছি উনি প্রথম বেঙ্গলে ইন্ট্রোডিউস করেন। কারণ অনেক গয়না লোকেরা মানে শুনেছি ওনার কাছে শিখতে আসতেন। আমারই মায়ের দাদু, মামার বাড়ির দিকের দাদু আর কি, উনি ছিলেন বিখ্যাত অক্ষয় কুমার নন্দী তখনকার দিনে। তো ওনার গয়নার দোকান ছিল গিরিশ পার্কে, বিবেকানন্দ রোডে, সরি। উনিও নাকি তখন নবীন দাসের কাছে আমি শুনেছি আসতেন ওই কাজ শিখেছিলেন। তো যাই হোক, তা মানে একদম মাল্টিফ্যাসেটেড ট্যালেন্ট যাকে বলে, কিন্তু কোনোদিনই ওই পয়সা রোজগারের জন্যে করতেন না, যেটা ওনার ভালো লাগতো সেই দিকেই ওনার মন ছিল। কিন্তু ওই প্রথম দেখলেন যে না, রসগোল্লা যদি আমাকে করতে হয়, কী করে এটা মানে সলভ করা যায় এই প্রবলেমটা। এবার ওনার যে কনিষ্ঠ পুত্র শারদাচরণ দাস, আমার ঠাকুরদাদা, উনি তখন রাজাবাজার সায়েন্স কলেজে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন ফিজিক্স ডিপার্টমেন্টে, তখন ওই স্যার সিবি রামানের সময়। তা ওনারই আন্ডারে ছিলেন, কেন ওই সময়টা আমরা যে সময় উনি ছিলেন তখন স্যার সিবি রামানই ওখানকার হেড ছিলেন আর কি। তা ওনাকেই রিকোয়েস্ট করেন যে তুমি বরং যেটা ওখানে শিখছো বা কিছু নতুন করতে চাইছো, সেটাই তো আমাদের ব্যবসাতে কেন কাজে লাগাচ্ছ না, এবং এইটা আমরা করতে চাই। তাই সেই জন্য দুজনে একসঙ্গে মিলে ওই রসগোল্লার ভ্যাকিউম প্যাকড রসগোল্লা সেই প্রথম 1930-তে করা হয়, এবং তার জন্য একটা আলাদা করে দোকান করা হলো, বাবার ছেলে করলেন, কৃষ্ণচন্দ্র দাস কনফেকশনার্স, জোড়াসাঁকোতে। এটা লোহিয়া হসপিটালের পাশে এখনও বোর্ড আছে, যদিও খুব ভাঙাচোরা অবস্থা, ওটা কিছুতেই আমরা রিভাইভ করতে পারছি না, অনেক চেষ্টা করছি। কনফেকশনারি ওয়ার্ডও বোধহয় তখন ছিল ওই। এবং আর একটাও অ্যাসপেক্ট দেখতে হবে যে উনি যেহেতু এই সায়েন্স নিয়ে খুব চর্চা করতেন, ওনার মনে হয়েছিল যে একটা হাইজিনের অভাব হচ্ছে মিষ্টির দোকানে। তখন তো সব খোলা, মাছি ভ্যান করছে, তার মধ্যেই বিক্রি হচ্ছে, সেই সবই হতো। তাই জন্য উনি একটা সেই প্রসঙ্গে আসবো। তার আগে যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আর কি, মানে ইনফ্যাক্ট আমার ব্যাক এন্ড অফ মাইন্ডে ভাবছিলাম
ধর্মতলার ওই যে দোকান তোমাদের, সেই সময় মানে গিজগিজ করতো লোক, সকালবেলা অফিস পাড়া এবং গিজগিজ করতো লোক, এবং খুব সম্ভবত প্রথম বোধহয় তোমরাই একটা গ্লাস ডোর বা যেটাকে বা সেটার এই যে হাইজিন ব্যাপারটা যেটা সেটা কিভাবে মানে সেটাই বলতে চাইছিল যে প্রথম ওই বোর্ডে লেখা হলো হাইজিনিক কনফেকশনার, যেটা এখনও লেখা আছে, বোর্ডটা ভাঙাচোরা অবস্থা, কিন্তু হাইজিনিক কনফেকশনার কথাটা লেখা আছে। তার মানে তখনকার দিনে উনি প্রথম চিন্তা করেছিলেন 1930 সালে যে মিষ্টিতে হাইজিনের প্রয়োজন আছে, যে জন্যে কাঁচের আবরণ ওই দোকানই প্রথম, আপনার তোমার কী বলে এই জোড়াসাঁকোর যে দোকানটা। এবং পরবর্তীকালে উনি কৃষ্ণচন্দ্র দাস তারপরে 1932 সালে রসমালাই ফার্স্ট ইনভেনশন, মানে রসগোল্লার প্রথম ধাপের যে বলা যেতে পারে ইনোভেশন, সেটা হচ্ছে রসমালাই। এখন তো অনেক রকমের হচ্ছে, কিন্তু রসমালাই ওয়াজ দ্য ফার্স্ট ইনোভেশন অফ রসগোল্লা, যেটা এখন টেস্ট অ্যাটলাস বলে একটা ওই মানে ফুড র্যাঙ্কিংয়ের একটা আছে প্ল্যাটফর্ম, তারাই গত বছরই দেখলুম মানে বেস্ট চিজ ডেজার্ট, সেকেন্ড বেস্ট চিজ ডেজার্ট র্যাঙ্কিং হচ্ছে রসমালাই সারা পৃথিবীতে। এতদিন পরে সবাই স্বীকৃতি পাওয়া যাচ্ছে, রসগোল্লার স্বীকৃতি পাওয়া হয়েছে জিআই নিয়ে, যেটা পরে মানে এইটা নিয়ে যে একটা প্রশ্ন, যে এই যে মধ্যিখানে একটা ঝড় উঠলো, রসগোল্লা তুমি কার, রসগোল্লা তুমি বাংলার না রসগোল্লা তুমি উড়িষ্যার, সেই সময় কিন্তু কেসি দাস এবং সহ অন্যান্য বেশ কয়েকজন এই আন্দোলন বলা যেতে পারে, এটা রূপ নিয়েছিল একটা আন্দোলনের মতো। সেই ঝাপটাটা কিভাবে মানে সেই প্রসঙ্গে আসবো, তার আগে তোমাকে জিজ্ঞেস করবো যে তুমি তোমার দাদুরা যেহেতু এই ধারাবাহিকতা তোমরা বজায় করে এসছো, তোমার ছোটোবেলাটা যদি জিজ্ঞেস করে, কারণ ছোটোবেলায় ন্যাচারালি সবার একটা বিজনেস সম্পর্কে ইন্টারেস্ট থাকতো না, স্কুল লাইফ, বন্ধু, কলেজ, আড্ডা ফাড্ডা, কারণ তোমার যেখানে বাড়ি মোটামুটি নর্থ ক্যালকাটায়, মানে বনেদি বাড়ি বললেই বনেদি পাড়া, বনেদি কালচার, তোমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা এবং তারপরে আলটিমেটলি সেই মিষ্টির বিজনেসে আসা, তোমার ছোটোবেলাটা কীরকম কেটেছিল এই পরিবেশে? আমাদের বাড়ি প্রচণ্ড, মানে আমার দাদু সাংঘাতিক রাজবাড়ি মানুষ ছিলেন, খুবই একটা স্ট্রিক্ট ডিসিপ্লিন। আমার মনে হতো স্কুলের থেকেও যেন বাড়িতে এটা বেশি ডিসিপ্লিনটা। থ্যাংক ইউ। এবারে সেটা তো ছিলই, স্কুলে যাওয়া আসা, কিন্তু আমার জানি না ছোটোবেলা থেকে একটু আমাদের ব্যবসার উপর একটা ন্যাক ছিল। আমার সেজ জ্যাঠামণি বলতুম, স্বর্গীয় নরেন্দ্রনাথ দাস, উনি আমাদের মেন ব্যবসার ডে টু ডে অ্যাক্টিভিটি। আমার ঠাকুরদাদা তো যেতেনই, শারদাচরণ দাস যেতেনই, আমি যে দাদামণি আমরা বলতুম সবাই, উনি তো রেগুলারলি ব্যবসায় বেরোতেন, দেখতেন, কিন্তু ডে টু ডে অ্যাক্টিভিটি সামলানো কিন্তু উনি, আমি জন্ম থেকে যা দেখেছি উনি করতেন, এবং আমাকে খুবই স্নেহ করতেন। আর আমার যেহেতু এই ন্যাক ছিল, আমার খুব একটু কারখানায় যাব, ঘুরে বেড়াবো, একটু দেখবো, একটা অদ্ভুত দুধের গন্ধ, সেটা ঠিক মুখে বলে বোঝানো যাবে না, ওই মানে ফিলিংটা, যেটা এখনও মাঝে মাঝে মানে কারখানায় গেলেই পাওয়া যায়। মানে সেটা কিন্তু একমাত্র আমাদের কারখানাটাতেই পাওয়া যায়, একটা অদ্ভুত ব্যাপার। মানে ইউজুয়ালি মিষ্টির কারখানায় গেলে একটা টক ছানার গন্ধ বেরোয় না, সেটা কিন্তু আমাদের নেই, আমাদের দুধের গন্ধ বেরোয়। আর যেখানে নোনতার সেকশন, সেখানে একটা ঘিয়ের গন্ধ বেরোয়। তো সেইটা আমার খুব ছোটোবেলায় যে কোনো কারণে হোক অ্যাট্রাক্ট করতো। আর সেলসের ওপর জানি না আমার খুব ঝোঁক ছিল ছোটো থেকে। আমাদের এই বুক ফেয়ারের স্টল হতো এই তখন রবীন্দ্র সদনের সামনে, মানে একদম ফার্স্ট ইয়ার থেকেই, এবং সে স্টল আমার মানে ঠাকুরদাদা যাই ভাবতেন সবই একটা বৃহৎ আকারে। সে বইয়ের স্টলের থেকে মিষ্টি স্টল দেখবার মতন, প্যাগোডা করে, আর সাংঘাতিক ব্যাপার, দুটো ধাপ উঠে সেখানে বসার জায়গা, ছাতা পাতা লাগানো, আবার সেখানে গিয়ে একটা ক্যাশ কাউন্টার, কুপন কাটতে হবে, তারপর মিষ্টি কেনা, মানে একটা অদ্ভুত ব্যাপার আর কি। মানে তার মডেল তৈরি হতো আগে, আমার সে মডেল কারখানায় দেখেও রাখা থাকতো, সে মডেল করে তারপর সে বিরাট করে। তো যাই হোক, তো এই সবগুলো আমার খুব ভালো লাগতো। আর বুক ফেয়ারে গেলেই আমি জানি একটু
এসপ্রেসো কফি পাওয়া যেত, কারণ ওটা ওই ওপরে ড্রিঙ্কিং চকলেট কোকো দেওয়া, সেইটা আমার একটা খুব অ্যাট্রাকশন, গেলেই আমাকে একটা কাপে দেবে বা গ্লাসে। আর ওই ক্যাশিয়াররা কুপন কাটতেন, সেটা কিন্তু ধর্মতলার দোকান হতো না, মানে শুধু স্টলে হয়, কুপন আগে কাটতে হবে, তারপর কুপন দেখিয়ে মানে যে যা নিতে চায় নেবে। সেই কুপন কাটতুম বসে বসে। তখন আমার হার্ডলি বোধহয় 4 কি 5 বছর বয়স। সেই দিয়ে আমার শুরু। আর সে জ্যাঠামণির সঙ্গে যেখানে এইসব একসঙ্গে গাড়ি করে নিয়ে যেতেন, আর এই দোকানে হোক বা যাই হোক এই স্টলে। আর তার পরবর্তীকালে তারপর তো পড়াশোনার একটু চাপ বাড়লো। আর 1986-এ আমার বাবা নবীন দাসের নাম দিয়ে আলাদা করে একটা দোকান করলেন, কেননা নবীন দাসের যে মেন দোকানটা সেটা 1965-এই বন্ধ হয়ে গেছিলো। ওই গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা অর্ডার পাস করলেন যে দুগ্ধজাত যেসব মিষ্টি, ছানার মিষ্টি, সেগুলো দোকান ব্যান্ড হয়ে গেল। তাতে কিন্তু আমাদের প্রচুর দোকান, যেই জন্যই কেসি দাসের যে জোড়াসাগর দোকান তবে থেকেই বন্ধ। আমাদের নবীন দাসের দোকান অরিজিনাল যেটা আমাদের বাড়ির নিচে ছিল আর কি, সেটা বন্ধ। তো যে সেই জন্যে বাবা একটা আলাদা ওই নবীন দাসের স্মৃতি রক্ষার জন্য একটা আলাদা নবীনচন্দ্র দাস নাম দিয়ে দোকান এখনও আছে, যেটা করেছিলাম। তো সেই থেকে আমার ওইখানে মানে অফিসিয়ালি যদি শেখা হয় দোকানে বসা, সেইখান থেকে শুরু। ওটা যত মানে 11th মে অক্ষয় তৃতীয়া ছিল 1986, সেই দিন থেকে ওই দোকান শুরু হলো। পরবর্তীকালে এই যে জিআই নিয়ে যে প্রসঙ্গটাতে আলোচনা করছে, যে একটা ঝড় উঠে গেল, উড়িষ্যা রাজ্যেও কমেন্ট পাস করছে, আমরা বাংলা থেকে কমেন্ট পাস করছি, সেই সময় তোমার কাছে ব্যাপারটা কিভাবে প্রেজেন্টেটেড হলো, তুমি প্রথম কিভাবে জানতে পারলে এবং তুমি তারপরে সমাধান সূত্রটাও কি করলে? এটা আসলে আমাদের আগে একটা অর্কুট বলে একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ছিল, যেটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ফেসবুকের আগে। আমরা সবাই খুব তখন অর্কুট করছি। আমি অফিসে গেলে আমার তো কম্পিউটারই বেশি কাজ হতো, মানে আমাকে ওই দায়িত্বটা প্রথম দেওয়া হয়েছিল, মানে কম্পিউটারাইজেশন করা। তো যাই হোক, তো ওই করতে করতে অর্কুট করতো। আমাকে কে একজন তখন বলেছিলেন যে তুমি জানো অর্কুটে কিন্তু এই নিয়ে চলছে যে উড়িষ্যাবাসীরা ডিমান্ড করছে যে রসগোল্লা বাংলার নয়, রসগোল্লা আমাদেরই সৃষ্টি। পুরীর জগন্নাথ মন্দিরে নাকি প্রথম রসগোল্লা সৃষ্টি হয়েছে 11th সেঞ্চুরি যতদূর মনে হয়। তো যাই হোক, তখন আমি তাদের সঙ্গে তো এই অর্কুটেই যা তর্ক বিতর্ক ঝগড়া ঠিক নয়, আলোচনা। কারণ আমি বারবার বলেছি যে নিশ্চয়ই তোমরা যদি ডকুমেন্ট দেখাতে পারো আমাদের মেনে নিতে অসুবিধা নেই, হতেই পারে আগে কোথাও আমাদের জানা ছিল না। কিন্তু যেই যখন এভিডেন্সের কথা হচ্ছে, না এভিডেন্স কিছু নেই, কিন্তু এটা মাইথোলজি। তো মাইথোলজি দিয়ে তো আর একটা মানে কিছু প্রমাণ হয় না যে এটা আবিষ্কার হয়েছে। তো যাই হোক, সেটা ছিল 2002-03 এরম সময়। তো যে কোনো কারণে তখন কিন্তু ওর জিনিসটা বেশ ধামাচাপা পড়ে গেল, চুপচাপ হয়ে গেল। এবার পরবর্তীকালে আমি তখন 2015-তে বম্বেতে আমার ট্রিটমেন্ট চলছে, তো ওইখানে ছিলাম। তখন আমার মনে হয় 2015 জুনের মাঝামাঝি এই সময়টাই হবে। তখন এই একটা ইংরেজি সংবাদপত্র, তার রিপোর্টার একদিন আমার জার্নালিস্ট ফোন করলেন যে দাদা শুনেছেন উড়িষ্যা গভর্নমেন্ট রসগোল্লা জিআই নিচ্ছে। প্রথমত জিআইটা কী ব্যাপার কেউই জানতো না, আমিও একটু জানতুম, কারণ তার আগে নিমের আর বাসমতি চালের জিআই অ্যাপ্লাই করেছিল, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, আমেরিকা থেকে। সেইটা নিয়ে কিন্তু বিরাট তোলপাড় হয়েছিল। বাসমতি চাল তো আমাদেরই, নিম নিম তো আমাদেরই, তা সেই নিয়ে কিন্তু একটা খুব তোলপাড় হয়েছিল বলে আমার একটু মনে ছিল, তাও অত ভিভিডলি জানতো না, স্বাভাবিক। কিন্তু যাই হোক, আমি জার্নালিস্টকে বললাম যে না, আমি একেবারেই বিচলিত নই এই ব্যাপার নিয়ে, কারণ এর আগেও এই অর্কুটের ব্যাপারটা হয়েছে। আমার তো জিআই তো ডকুমেন্টারি এভিডেন্স চাই, তাছাড়া তো হবে না।
আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে। কেন একটু সুবিধা হয়েছিল, তার আগে 2006 সালে আমার ঠাকুর দাদামণির 100 বছর আমরা পালন করি। তাতে আমি একটা স্মরণিকা বার করেছিলাম, বহু মানুষের, ভালো ভালো মানুষের লেখা ছিল তখনকার দিনে। তারাও অনেক কিছু বলেছিলেন রসগোল্লা সম্বন্ধে, এবং হিস্টোরিক্যাল এভিডেন্স কিছু পাওয়া গেছিলো, যেটা তখন ওই কলকাতার বিশারদ যাকে বলা হয় আমাদের হরিপদ ভৌমিক, উনি আমায় অত্যন্ত হেল্প করেছিলেন। মানে খুবই, মানে ওনার নিজের কাজ ছেড়ে সারাক্ষণ ওই নিয়ে পড়েছিলেন। মানে ওনারও একটা চ্যালেঞ্জ মতন এসে গেছিলো। পরবর্তীকালে ওনার খুবই রসগোল্লা নিয়ে ওনার একটা গায়ে ট্যাগ লেগে যায়, রসগোল্লার বিশারদ হয়ে যান এইটার জন্য। কিন্তু আমি প্রথম ওনাকে যোগাযোগ করি যে হরিপদদা এই অবস্থা। তা বললো যে না কোনো ব্যাপার না, আমাদের তো কাজ এগিয়েই আছে, আর আরও যা যা আছে লেখা টেখা অনেক কিছুই পাবো, আমি বরং একটা সব কিছু কম্পাইল করে একটা রসগোল্লা নামেই বই বার করে ফেলি। বা ওনার খুব নতুন বই লিখতে ভালোবাসে, এখনও ভালোবাসে। আর তো সেইটা হলো, সেটা জুন মাস। এবং মাঝে মাঝেই খবর আসছে যে না, জিআই করতে গেলে এই দরকার, জিআই করতে গেলে ওই দরকার। তো জিআই করতে গেলে আবার বললো না, অ্যাসোসিয়েশন দরকার। তা আমাদের তখনকার একটা অ্যাসোসিয়েশন ছিল, যেটা এখনও আছে, একটা সমিতি ছিল মিষ্টির ব্যবসার। তো তাদের একটু যোগাযোগ করার চেষ্টা করলাম কয়েকজনকে, কেউই সত্যি কথা বলতে একদমই পাত্তাও দিল না। এবং তাদের হয়তো মনে হলো যে এটা হয়তো আমাদের পরিবারের বা আমাদের ব্যবসার কেসি দাসে একটা নিজস্ব লাভ হয়ে যাবে, বা আমরা হয়তো মানে পেটেন্টের মতন নিয়ে নেবো এটা, রসগোল্লাটা ফ্যামিলি পেটেন্ট হয়ে যাবে। সেটা একেবারেই নয়। তাই জন্য বেশিরভাগ না, কেউই সাপোর্ট করেনি, দুজন ছাড়া। একজনের নাম না বললেই নয়, শ্রী জগন্নাথ ঘোষ, যিনি ওই সমিতির কলকাতা শাখার তখন জয়েন্ট সেক্রেটারি ছিলেন। উনি এবং হাওড়ায় যে বেতাই মিষ্টান্ন ভাণ্ডার, তার কর্ণধার তখন ছিলেন স্বর্গীয় শৈলেন্দ্রনাথ পাল। এই দুজনে মিলে কিন্তু আমাকে তখন, কারণ আমি তো বম্বে থেকে আমাকে পুরোটা মানে স্যাটেলাইটে পুরোটা কন্ট্রোল করতে হচ্ছে। আর তখন স্কাইপ ছিল, স্কাইপের মাধ্যমে হ্যাঁ করতুম। যাই হোক, তা ওনারা প্রায় স্যাম্পল চাইতেন বা সমিতিগতভাবে কি হেল্প সেই সব জানতে চাইতেন। তা জগন্নাথবাবু কিন্তু রেগুলার তখন আমাদের এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তথ্য প্রযুক্তি ভবন যেটা তখন ছিল, সেখানে ডক্টর মহুয়া হোম চৌধুরী, যিনি নোডাল অফিসার ছিলেন। কারণ মুখ্যমন্ত্রী, ওই আমি মাঝখানে বলতে বলতে একটা অন্য প্রসঙ্গে চলে গেলাম, ওই জার্নালিস্টকে যখন সব জানালুম, সেইটা ওই কাগজে ওনাদের সংবাদপত্রের 2 জুলাই যতদূর মনে হয় বেরিয়েছিল 2015 সালের। তো তখন মুখ্যমন্ত্রী, আমি বলেছিলাম যে আমাদের সব রেডি আছে, আমরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব, যোগাযোগ করব। এবং উনি তখন মানে যতটা খুবই আমাদের ইন্ডাস্ট্রির প্রতি ওনার একটা খুব সহানুভূতি ছিল আমি জানতাম, এবং আমার বিশ্বাস ছিল যে উনি নিশ্চয়ই এটা একটা কিছু ব্যবস্থা করবেন। তো ওই সময় উনি স্পেনে বোধহয় কোনো একটা বিজনেস মিট বা কিছু ব্যবসাদারদের নিয়ে গেছিলেন, কলকাতায় ছিলেন না। 6 জুলাই ফিরেছিলেন। 6 জুলাই দুপুরবেলায় আমাদের অফিসে, আমরা কিছু বলার আগেই ওনার ডিপার্টমেন্ট থেকে ফোন, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন যে কেসি দাসের কাছে যা ডকুমেন্টস আছে আমাদের দিতে, কোনো খরচা করতে হবে না ওনাদের, আমরা সমস্ত খরচা করব এবং গভর্নমেন্টই অ্যাপ্লাই করবে জিআইয়ের জন্য। আমাদের হাতে চাঁদ, মানে মেঘনা চাইতেই বৃষ্টি যাকে বলে। এবং তার জন্য সত্যি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মানে এখনও অবধি ভীষণভাবে ঋণী, যে জানি না এর আগে কোনো মুখ্যমন্ত্রী এইভাবে আমাদের ইন্ডাস্ট্রিকে হেল্প করেছিলেন কিনা। যাই হোক, ওনার সহায়তাই কিন্তু প্রথম শুরু হয়। এবং এটাও শুনেছি
যে খুব উনি ফোন করে রেগুলারলি ডিপার্টমেন্টে পার্সোনালি ফোন করে যে কেন তাড়াতাড়ি অ্যাপ্লাই হচ্ছে না, খুব মানে তাগাদা দিতেন, যার জন্য কাজটা খুব তাড়াতাড়ি হয়। ওই বইটা যেটার কথা বললাম হরিপদবাবুর, সেটা 24শে অগাস্ট রিলিজ করা হলো আমাদের রসগোল্লা ভবন থেকে বাগবাজারে। এবং কাকতালীয়ভাবে ওই দিনটা ছিল এই যে আমি যে অর্ডারটা বললাম, ছানা কন্ট্রোল অর্ডার, দুধ কন্ট্রোল অর্ডার আর কি, যেটা বন্ধ হয়ে যায় সব মিষ্টির দোকান, সেই দিনেই ওই অর্ডারটা পাস হয়েছিল 1965-তে। যাই হোক, আবার রসগোল্লা নতুন করে জন্ম বলা যেতে পারে সেই দিন থেকে। তার বই রিলিজ হওয়ার আরও 1 মাসের মধ্যে সেপ্টেম্বরে যা যা আমাদের ডকুমেন্টস আরও যা ছিল সব দিয়ে জমা দেওয়া হলো। আর আমি আবার কলকাতায় অক্টোবরে ফিরে আসি 2015। তারপরে যা যা করণীয় ছিল সেগুলো আমি ডাইরেক্টলি তখন ডিপার্টমেন্টের সঙ্গে ওই ডক্টর মোহাম্মদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করি। তার সঙ্গে তো এই দুজন ছিলেনই আমাদের, জগন্নাথবাবু আর শৈলেন্দ্রনাথ পাল মহাশয়। ওনারা দুজনে মিলে, কেননা প্রচুর স্যাম্পল কালেকশানের ব্যাপার ছিল এবং খুবই দুঃখের ব্যাপার, একটা দোকানও ডাইরেক্টলি যখন বলা হয় কেউ দিতে চায়নি স্যাম্পল। কিনে কিনে জগন্নাথবাবু নিজের পকেটের খরচা করে সব দোকান থেকে রসগোল্লা কিনে কিনে নিয়ে গিয়ে স্যাম্পল দিয়েছেন। কারণ ওটা দেখাতে হয় যে এতজন প্রডিউসার, কতজন, মানে একা করলে হবে না, হয়তো 100 জন 200 জন প্রডিউসার দরকার যে ওই একই প্রোডাক্টটা করছে। হতে পারে টেস্টের ডিফারেন্স হতে পারে, কিন্তু রসগোল্লা নামে একটা কিছু মানে বস্তুটা বিক্রি হচ্ছে। তো যাই হোক, সেইটা দেখাতে হবে, তো সেইটা দেখানো হলো। আবার ওনাদের টিম চেন্নাই থেকে এলো, বিরাট টিম, আমরাও বসলাম, আমিও সেখানে ছিল মিটিংয়ে। সেখানে আবার অনেক রকম বলা হলো যে না, এইভাবে অ্যাপ্লাই করো, একটু চেঞ্জ করো। আবার সেই চেঞ্জ করে দেওয়া হলো, করে আলটিমেটলি এই 2 বছরের ধরে ওনাদের অনেক জিজ্ঞাসা, সেইগুলো আমাদের আবার ক্লারিফিকেশান দেওয়া। মেনলি ডক্টর মোহাম্মদ চৌধুরী খুবই এইটার পেছনে খেটেছিলেন। সুবাদারও তো একটা অবদান ছিল, সুভাপ্রসন্ন সুবাদার সেই সময় আসতেন বা মুখ্যমন্ত্রী। সুভাদার অবদানটা পরে অন্য ব্যাপারে, সেটা আমি বলবো, সেটা অন্য ব্যাপারে। এই সময়টা সুবাদার যেদিন বই রিলিজ হয়েছিল হয়তো উনি থাকতে পারেন, আমার ঠিক খেয়াল পড়ছে না। তবে আমাদের মাননীয় বিধায়ক যে আমাদের শ্যামপুকুর কনস্টিটুয়েন্সি ডক্টর শশী পাঁজা, উনি তো রেগুলার আমাদের সব ব্যাপারেই আমাদের গার্জিয়ানের মতন, ওনার হাত দিয়েই ওটা রিলিজ হলো। সঙ্গে আমাদের জাস্টিস শ্যামল সেন ছিলেন, আমাদের উত্তর কলকাতার অভিভাবক বলা হয়। উনি হয়তো আমাদের পরিবারেরই খুবই, মানে ওনাদের পরিবারের সঙ্গে আমাদের খুবই যোগাযোগ, উনিও ছিলেন। তাদের মাধ্যম দিয়েই বইটা রিলিজ হয় আর কি। এই যে বলে যে বাঙালিরা ব্যবসা করতে জানে না বা ব্যবসা করলেও সেই সাহসটা নিয়ে এগোতে পারে না, তুমি নিজে জলজান্ত এক্সাম্পল, যখন একটা লড়াইতে নামছো, তুমি পাশে কাউকে পাচ্ছ না, সেরকম একটা সময় যখন একটা পুরো মানে বাংলার গর্ব রসগোল্লা, যেটা নিয়ে তুমি আন্দোলনেতে তুমি ফ্রন্ট লাইনে এগোচ্ছ, তোমার পেছনে ঘুরে দেখছো কেউ সেরকম নেই, কয়েকজন ছাড়া। সেখানেতে দাঁড়িয়ে আজকে যখন জিআই এসে গেল, এইসব এসে গেল, অনেকে তো সেই বেনিফিটটা নিচ্ছে। তো সেখানে তো তখন তুমি কীরকম, মানে দুঃখের সময় কেউ সাথী হলো না, সুখের সময় সবাই সাথী? আমার মনে হয় এটাতে আনন্দ আরও বেশি, কারণ জিআই পাওয়ার পরের দিন থেকে সবাই চেঞ্জ হয়ে গেছে, প্রচণ্ড ভালোবাসা পাওয়া, যেটা হয় ইউজুয়ালি। একটা রেকগনিশন পেলে তখন আরও মানুষকে লোকে আপন করতে চেষ্টা করে, তাই সেইটা হয়েছে, তাতে আমার খুব ভালোই লাগছে। একটা পরিবার, মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে গেলে সবাই। কেসি দাসের আরেকটা উদ্যোগ, অর্থাৎ ধীমানদার আরেকটা ব্রেন চাইল্ড বলা যেতে পারে, যেটা প্রথম বছর থেকে আমি সাক্ষী, সেটা হচ্ছে
মিষ্টি উদ্যোগ, একই ছাতার তলায় বৃহৎ আকারে একটা কনফারেন্স, এবং যেখানে বিভিন্ন নামি দামি মিষ্টির কর্ণধাররা তারা ওয়ার্কশপ করছে, সেটারও কিন্তু উদ্যোক্তা মেন ব্রেন চাইল্ড কিন্তু এই ধীমান দাসের। কিভাবে এলো সেইটা ধীমান দা, এই যে মিষ্টি উদ্যোগ এত বড় কর্মকাণ্ড প্রথমবার তোমার মাথা থেকে বেরোলো এবং সেটা এক্সিকিউশনও, মানে এর পেছনে গল্পটা কি, মানে কিভাবে? না না, মিষ্টি উদ্যোগটা সত্যি কথা বলতে শুধু আমার, প্রথমেই বলি ওটা আমার একার ব্রেন চাইল্ড নয়, এটা একটা, আমি তো বললাম একটা সমিতি অলরেডি ছিল, এখনও আছে। তখন যে কোনো কারণে হোক একটু সেটা ধীরে চলছিল, একটু ডিফাঙ্ক্ট অবস্থায়, কাজ হচ্ছিল না। তো তার আগে আমি ওই ইন্ডিয়ান ডেয়ারি অ্যাসোসিয়েশন, যেটা অল ইন্ডিয়া লেভেলে আমাদের মানে দুগ্ধজাত প্রোডাক্ট যারা ব্যবসা করেন দুধের মেনলি, তাদের সঙ্গে আমি অনেক বছর ধরে যুক্ত। আমার কাকা শ্রী বীরেন্দ্রনাথ দাস, যিনি আমাদের এখন চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর, ব্যাঙ্গালোরের উনি থাকেন, আমাদের ব্যাঙ্গালোর ব্যবসা দেখাশোনা করেন। তা ওনার সঙ্গে আমি কিন্তু ওই সব আইডিয়ার সেমিনারগুলো প্রত্যেক বছরে একবার হতো, অ্যাটেন্ড করতাম। সে হয়তো 1993-94 সাল থেকেই। তো তার থেকে একটু অ্যাসোসিয়েশনগত একটা কি হতে পারে বা ওই এক্সপোজারটা আমার ছিল যে কোন আকারে যাওয়া উচিত একটা সেমিনার বা কনভেনশন, যাই হোক, বা কী কাজ হতে পারে, অ্যাসোসিয়েশনে কী লাভ, সেইটা আমার একটু আইডিয়া ছিল। কিন্তু আমি এই কলকাতার যেটা ছিল আর কি, ওয়েস্ট বেঙ্গলের, তার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ ছিল না, কিন্তু জগন্নাথবাবুর থ্রু দিয়ে মাঝে মাঝে আমায় ফোন করতেন, একটু দাদা একটু চিঠিটা করে দেবেন এখানে। তখন থেকে ওই জিএসটি নিয়ে আন্দোলন হয়েছে, সেখানেও আমাকে বলা হয়েছে যেতে, আমি গেছি, প্রেজেন্ট ছিলাম। তো এইসব চলতো, কিন্তু ওরকম অ্যাক্টিভলি কিছু কখন আমি নিজে থেকে যে গাইড করবো বা সেরকম কিছু ছিল না। এবার যখন ওই আইডিয়ার একটা সেমিনারে 2020 জানুয়ারিতে গিয়ে ওই একজনের সঙ্গে আলাপ হলো, ফিরোজ নাকভি নাম তার। তা তিনি অল ইন্ডিয়া ফেডারেশন একটা করেছেন মিঠাই আর নামকিন ম্যানুফ্যাকচারার্সদের, নাম হচ্ছে ফেডারেশন অফ সুইটস অ্যান্ড নামকিন ম্যানুফ্যাকচারার্স। এবং তাতে কে নেই, মানে ওখানে দেখছি যে শিবকিষণ আগরওয়াল, যে আসল হালদিরাম ব্র্যান্ডটাকে তৈরি করেছেন নাগপুরে, প্রায় তখন ওনার মধ্যে 85-86 বছর বয়স, উনি প্রেজেন্ট, ওনাদের 4 ভাই সবাই প্রেজেন্ট। হ্যাঁ, তাছাড়া যত নামকরা মিষ্টির ব্যবসায়ী, এবং তাদের আমি যা দেখে বুঝলাম তাদের বৃহৎ আকারে ব্যবসা, মানে আমরা সেই তুলনায় একবারে চুনোপুঁটি। হয়তো আমাদের নামে অনেকেই চেনে, কিন্তু ওই আকারের আর্থিক ব্যবসা আমরা অত কিন্তু করি না। এবং সেইখানে আমাকে ওদের ওই প্রথম সেমিনারে আমাকে ইনভাইট করা হলো, এবং গিয়ে সবথেকে আশ্চর্যের ব্যাপার দেখলাম, প্রায় তখন সেবারে প্রায় 1000 জন হয়তো উপস্থিত ছিলেন, মানে সারা ইন্ডিয়া থেকে। বেঙ্গল থেকে শুধু আমি একা, কেউ নেই। এবার সেটা কিন্তু একেবারেই আমার গর্বের ব্যাপার মনে হয়নি, অত্যন্ত দুঃখের এবং লজ্জার ব্যাপার মনে হয়েছিল যে এই এত যে বাংলার মিষ্টি নিয়ে আমরা এইখানেই বাংলায় গর্ব করি, সারা ইন্ডিয়ার কোনো প্রেজেন্স নেই আমাদের। তাই তখনই আমি ঠিক করলাম যে না, এই যে ওয়ার্ল্ড মিঠাই আর নামকিন কনভেনশন হচ্ছে, এটাকে আমায় বেঙ্গলে একবার নিয়ে যেতেই হবে। কেননা আমার উচিত, মানে আমার মনে হচ্ছে আমার দায়িত্ব যে আমাদের যে মিষ্টান্ন ব্যবসায়ীরা আছে আমার মতন, তারাও জানুক যে আমরা কোথায় পিছিয়ে আছি, আমাদের কোথায় যাওয়া উচিত। তা সেইটা আমি তখনই 2020 বোধহয় ফেব্রুয়ারিতে হয়েছিল হায়দ্রাবাদে, সেই তখন ঠিক করি। যাই হোক, তারপরেই কিন্তু কোভিড হয়ে গেল। তো কোভিডে তো রাতারাতি সব দোকান বন্ধ, মিষ্টির দোকান। তো প্রায়ই তখন ওই জগন্নাথবাবু বলতেন যে না, কীভাবে হবে, এত চাপ সবাই দিচ্ছে দোকানদাররা। তখন তো অনেকের টনক নড়েছে, এইবার অ্যাসোসিয়েশন চাই। হ্যাঁ, যখন বিপদে পড়ে তখন মানুষের অ্যাসোসিয়েশনকে মনে পড়ে, মানে এটা খুবই খারাপ লাগছে বলতে, কিন্তু যাই হোক, মানে গর্ত না পড়লে ভ্যালুটা, হ্যাঁ, তা নাহলে খুব একটা অ্যাসোসিয়েশনকে আগে পাত্তা দিত না। তা আমাকে প্রায় বলতেন যে এখানে একটু চিঠি লিখে দিন, এই দিন ওই দিন, তা করে দিতাম। কোনোই কাজ হচ্ছে না। একটা সংবাদপত্রের সাংবাদিক ভদ্রমহিলা, উনিও আমাকে প্রায়
ফোন করে বলতেন, দাদা এইভাবে মিষ্টির দোকান, আপনারা একটা কিছু করুন, লিখুন, মুখ্যমন্ত্রীকে জানান। তা আমরা অনেকে ইমেল টিমেল অনেক কিছু করা হতো, কিছুই হচ্ছে না। এইবারে ওই আগের যে সমিতি, তার যে ট্রেজারার, আমাদের গার্ডেন রিচের খুব বিখ্যাত দোকান সতীশ চন্দ্র দাস, সতীশ ময়রা নামে পরিচিত, 100 বছরের ওপর দোকান, তার অন্যতম কর্ণধার ছিল, আছেন এখনও, সম্রাট নামে পরিচিত অরূপ কুমার দাস। তো আমার খুব দাদা ভাইয়ের মতন আর কি, আমরা একটু আত্মীয়তাও আছে ওর সময়। তো আমায় ফোন করে বলতো, দাদা একটা কিছু করতেই হবে, এইভাবে চলছে না, প্রচুর দুধ নষ্ট হয়ে যাচ্ছে এক, আর মিষ্টান্ন ব্যবসায়ীদের অনেকেই আছে যারা ছোট ছোট দোকান দিন আনে দিন খায়, এরকম অবস্থা, সংসার চলছে না। তা কী করা যায়, কিছুতেই তো দোকান বন্ধ, আর খোলাবই বা কী করে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, তারপরে বোধহয় কিছুক্ষণের জন্য বাজার খোলার একটা অনুমতি দেওয়া কয়েক ঘন্টা খুলতে পারো, তারপর আবার বন্ধ করতে হবে। তো সেইটা ভেবে তখন আমি দেখলাম কিছু উপায় নেই। এই যে একটু আগে তুমি যার নাম করলে, শ্রী শুভা প্রসন্ন, তখন ওনার কথা আমার মনে পড়লো, কারণ ওনার সঙ্গে আমার অনেক বছরের সম্পর্ক, উনি আমার ভীষণ ভীষণ স্নেহ করেন। তা কারণ ওনার সঙ্গে মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি একটা যোগাযোগ ছিল, আমি দেখলাম ওনাকেই তাহলে বলা যেতে পারে। তখন ওনাকে ফোন করতে, ওনা এই ব্যাপার, আচ্ছা তাহলে তুমি দাঁড়াও আমি দেখছি বলে, ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে রিং ব্যাক করলেন, খুব হাসছেন, দেখো এক্ষুনি নিউজ বুলেটিন হবে, দেখো মুখ্যমন্ত্রী কি বলছেন। তা তখন দেখলাম সত্যি মুখ্যমন্ত্রী বললেন যে ওই 4 ঘন্টা খোলার নির্দেশ দিলেন মিষ্টির দোকানে। তখন সবাই খুব হই হই করে, দাদা এ তো দারুণ ব্যাপার, এবার একটা আমাদের কিছু করা উচিত, মানে ইয়াং যারা মিষ্টির ব্যবসায়ীরা আছে তাদের একটা, কেননা আগের সমিতি সেইভাবে অ্যাক্টিভ নয়, আমাদের একটা করা উচিত। তখন ওই সম্রাট আমায় ফোন করে বলতে প্রথম, আমি আচ্ছা দাঁড়াও, ওই ফেলু মোদক রিস্টার নাম করা, ওর অন্যতম কর্ণধার হচ্ছে অমিতাভ দে। ও আমার সঙ্গে খুব আগে যোগাযোগ রাখতো, কারণ ওরও খুব একটু ইনোভেটিভ আইডিয়াস, যে মেশিনারি নিয়ে কোথায় কী মেশিন বসানো যেতে পারে, আমরা অনেক আলোচনা করতাম আগে। তো ওকেও আবার ফোন করলো, মানে তার আগে না আসলে খুব একটা মিষ্টির ব্যবসায়ীদের সেইভাবে আমি অতটা চিনতুম না। তো ওকে ফোন করতে বললাম, হ্যাঁ দাদা দারুণ আইডিয়া, একটা শুরু করা যাক, তাহলে আমরা করি। ওই থেকেই আবার মিষ্টি হাব তখন হয়েছিল ইকো পার্কে, ওটাও মুখ্যমন্ত্রীর আইডিয়া, সেখানে 10 জন ছিল, তার থেকে আবার কয়েকজন না, প্রায় সবাইকেই নেওয়া হলো, যোগাযোগ করলাম। তাতে মিঠাই আমি দেখেছিলাম ওইখানে কিছু অসুবিধে হলে নীলাঞ্জন ঘোষ ছিল মিঠাইয়ের, মানে তখন, মানে এখনও দেখাশোনা করে মিঠাইয়ের অন্যতম কর্ণধার, ও সব ব্যবস্থা করতো মিষ্টি হাবের, সবাইকে জড়ো করে। ওর একটা বেশ লিডারশিপ একটা ব্যাপারটা ছিল, আর সুন্দর চিঠিপত্র লিখে। তা ওকেও যোগাযোগ করে আমার মনে হলো যে হি ওয়াজ দ্য ফিটেস্ট পারসন টু বি দ্য জেনারেল সেক্রেটারি। ওকে যোগাযোগ করা হলো, বাঞ্ছারামের শুভজিৎ ঘোষ, রাহুল চৌরাসে আমাদের গাঙ্গুরামের, এরম করে যতজন ওখানে ছিলেন সবাই একত্র হয়ে একটা মোটামুটি এক্সিকিউটিভ কমিটি 11 জনের তৈরি হয়ে আমরা রেজিস্ট্রেশন করে, আর নাম কী হবে সবাই বললে এই অ্যাসোসিয়েশন ওই অ্যাসোসিয়েশন, সুইটস অ্যান্ড সেভারিজ অ্যাসোসিয়েশন বা কিছু। তা আমার মনে হলো যে দেখো, এমন একটা নামেও কিন্তু একটা চমক আছে, বিরাট একটা নাম দিলুম, সেটা খুব একটা ভালো, তাতে একটা ছোট্ট কিছু দাও যেটা লোকের মুখে মুখে ঘুরবে, মাথায় ঘুরবে। সেই থেকেই আমার ভেবে দেখলাম কী করা যায়, যে এটা তো আমাদের নতুন উদ্যোগ একটা, আর উদ্যোগটা বেশ মিষ্টি উদ্যোগ, আমাদের সম্পর্কটাও খুব মিষ্টি ছিল, আর আমরা মিষ্টির ব্যবসায় করি, সেই থেকে মিষ্টি উদ্যোগ, সেটাও মানে কোনোভাবে অনেকেই সব বলছিল, আমার মাথা থেকেই যে কোনো কারণে বেরিয়েছিল, সেই থেকে মিষ্টি উদ্যোগ, সুইটস অ্যান্ড সেভারিজ এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ওটা তার সঙ্গে দেখা হলো, এই করে শুরু। এবং সব কিন্তু গুগলে হতো। আর তুমি যেটা বললে কনভেনশন, ফার্স্ট কনভেনশন 2021 ফেব্রুয়ারি মাসে হলো। সবাই বলছে কোথায় করা যায়, না একটা এমন কিছু করতে হবে যেটা একটা ধাক্কা দিতে হবে ইন্ডাস্ট্রিতে।
কেন ওই লেভেল আমার মাথায় তো ঘুরছে ওইটা, ওই কনভেনশন WMNC ওইটা আমার মাথায় ঘুরছে, ওই দেখে এসছি। এবার ছোটোখাটো কিছু করলে আমার চলবে না, যা করতে হবে বড়। এবং আমরা মনে আছে আনন্দবাজার আমরা সবাই টাকা তুলে তুলে, হ্যাঁ, সে বলরাম মল্লিকের, সুদীপ মল্লিক, ও ভীষণ আমার স্নেহ করে, ও এবং আমাদের জল ভরা সূর্য মোদক, কর্ণধার, শৈবালদা সাপোর্ট করে, সবাই অর্থ দিয়ে দিয়ে আমরা ফুল পেজ অ্যাড বার করেছিলাম আনন্দবাজারে, কালার। তুই ভাবতে পারছো যে কী কী খরচা হয়। সেই দিয়ে আমাদের শুরু, তাতেই একটা প্রথম ধাক্কা খেয়েছি, কি ময়রার হঠাৎ উঠে পড়লো, এতটা কী ব্যাপার। তো যাই হোক, সেই থেকে তারপর ITC রয়্যাল বেঙ্গলে ফার্স্ট কনভেনশন। তখন ভাবতেই পারছে না, এমনি হোটেলেই করতে পারে না, মেড়াপ বেঁধে তাদের একটা মিটিং হয় বা কিছু, তারা ITC রয়্যাল বেঙ্গলে করছে। সেই যখন অ্যাড বেরোলো, সে এরা বলছে যে অ্যাড দেখি, মানে ময়রাদের আবার সেমিনার, এক্স্যাক্টলি এটা মনে আছে, বলে খুব হেসেছে, তাও আবার 5 স্টার হোটেলে, মানে ক্রিয়েটিভটা দেখে। তা যাই হোক, সেই কনভেনশনে আমার মানে নিমন্ত্রণ ছাড়াই বা যোগাযোগ করা ছাড়াই এমন এমন বিখ্যাত মানুষ এই মিষ্টির ব্যবসা করেন, নন বেঙ্গলিরাও সবাই কিন্তু দেখতে চলে এলেন যে হঠাৎ কী হলো। এবং তারা বিখ্যাত মানুষ, আর কি আমি সবার নাম বলছি না, সবাই দেখে তো একেবারে সত্যিই হতচকিত। এবং আমি ফিরোজ নাকভি এবং ওদের যারা কমিটি মেম্বার সবাইকেই আমি ইনভাইট করেছিলাম। সেই থেকে কিন্তু আমাদের একটা শুরু। এবং ওই যে ওয়ার্ল্ড মিঠাই অ্যান্ড নামকিন কনভেনশন, সেইটা কিন্তু এই তারপরে তার 2 বছর পর, কারণ আমি এটা মিষ্টি উদ্যোগ করার পরেই ওদের যে আবার জয়পুরে কনভেনশন হয়, আমার সঙ্গে 75 জনকে একসঙ্গে আমি একটা ফ্লাইটে নিয়ে গেছিলাম দেখাবার। 75 জন ডেলিগেট, 75 জন, মানে তখন উল্টে গেল, ম্যাক্সিমাম ফ্রম বেঙ্গল, যেটা একজন ছিল আমি, ম্যাক্সিমাম ফ্রম বেঙ্গল গেল। এবং সেটার জন্য আমি আমার প্রত্যেকজন ভাই যারা আছেন, ভাই বোনেরা, মিষ্টান্ন ব্যবসায়ীরা, ওরা এখনও আমাকে এত স্নেহ করেন, সম্মান দেন। আমাদের যারা বয়সে বড় তারাও আমাকে খুব ভালোবাসেন, সবাই গেলেন। এবং আর একটা আশ্চর্যের ব্যাপার, তখন গিয়ে দেখছি যে যারা এই ভুজিয়া বা ওই জাতীয় মিক্সচার এইসব করে, তাদের একটা রমরমা। তখন আমি ভাবছি যে আমাদের বেঙ্গলেও কিন্তু নোনতারও বিরাট ডিমান্ড। আমি নাম করেই বলছি, মুখরোচকের ব্র্যান্ড যথেষ্ট ফেমাস, কিন্তু অল ইন্ডিয়া প্রেজেন্স নেই, যে কোনো কারণে হোক ওখানে নেই। ফিরে এসে আমি প্রণবদার সঙ্গে, তোমাদেরও তো সেই সময়, সেই তদানীন্তন সময় তো অলরেডি মিষ্টির পাশাপাশি তোমরা নোনতা শুরু করে দিয়েছো। হ্যাঁ, নোনতা না, কিন্তু ওই প্যাকড চানাচুর বা এইসব যেগুলো বলছি, সেইটা আমি নোনতা এমনি দোকানের কচুরি সিঙ্গারার কথা বলছি না। চানাচুর বা ভুজিয়ার যে সেগমেন্ট একটা আছে বিরাট, সেটাই কিন্তু বিরাট। সেটারও তো আমাদের বেঙ্গলে আমার মনে হয় উই আর দ্য ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট প্রডিউসার্স। আমাদের যা জেলায় আমি এখন জানতে পারছি, হ্যাঁ, জিয়াগঞ্জ, এইখানে সে রানীগঞ্জ, বিরাট বিরাট চানাচুর ব্যবসায়ী আছে, চুপচাপ কাজ করে তারা। মানে একজন নট লেস দ্যান 1 টন পার ডে তাদের প্রোডাকশান, যে এখন জানতে পারছি। যাই হোক, ওই প্রণবদার সঙ্গে আমার আগেই পরিচয় ছিল, প্রণবদাকে বলতে, তখন প্রণবদা বললেন হ্যাঁ আমাদের তো একটা অ্যাসোসিয়েশন আছে, কিন্তু সেখানেও তো এক অবস্থা, ডিফাঙ্ক্ট, কাজ করে না। আমি তাদের এক করে দিন। প্রণবদাই বললেন যে আমরা এক হয়ে যাবো। হ্যাঁ নিশ্চয়ই, ওই এক চানাচুর গোষ্ঠীও এক হয়ে গেছে। এখন আমরা সত্যি কথা মিষ্টি উদ্যোগ আর চানাচুর মিলে, টক ঝাল মিষ্টি, আমরা এখন এক হয়ে গেছি, হয়ে এখন আমাদের লড়াই চলছে। বা যাই হোক, আমরা সবেতে পিকনিক হয়, হয়, একটা আমাদের সাংঘাতিক দারুণ সম্পর্ক এবং পরিবার যাকে বলে। শুধু ব্যবসাতেই না, আমি একটু আরেকবার ইন্টারভিউ, শুধু ব্যবসা নয়, কারোর হয়তো বাড়িতে কিছু প্রবলেম হলো, মেডিকেল কিছু দরকার, হেল্প, সমস্ত আমাদের কিন্তু এখানে পাওয়া যায়। যারাই আমাদের মেম্বার, যেখানেই হোক, কিছু বিপদে পড়েছে। বিষ্ণুপুরে এরকম একটা কেস হয়েছিল, ছোট্ট দোকান, বাস স্ট্যান্ডের পাশে, ঝগড়া তর্ক করতে করতে বৃদ্ধ বাবা, তিনি জাস্ট কড়ায় ফেলেছেন সিঙ্গাড়া ভাজবেন, তাকে এমন ধাক্কা দিয়েছে, বড় কড়ায় পড়েছেন, জ্বলন্ত কড়ায়।
তার যে অবস্থা, তাকে হসপিটালে ভর্তি, আমরা এখান থেকে আমি খুব ড্রাইভ করতে ভালোবাসি, এই অবস্থাতেও হাতেই চালাই। তা আমি নিজে আমাদের কয়েকজনকে নিয়ে গিয়ে সেখানে দেখাশোনা, মানে যোগাযোগ করা, কিছুই না, একটা পাশে থাকা, সেটাই তো দরকার। আজ আর লোকের তো সময় নেই পাশে থাকা, পাশের বাড়ির লোকই সময় পায় না। এখানে একটা কথাই বলতে খুব ভালো লাগছে এই আড্ডা প্রসঙ্গে, যে বাঙালি চাইলে কী না করতে পারে, যার জলজান্ত প্রমাণ। এবং আমরা এই অনুষ্ঠানটা আর কয়েকটা প্রশ্ন দিয়ে শেষ করব, যে এই যে লড়াই, তারপরে এই যে এখন একটা স্টেবিলিটি, কেসি দাস এখন যে জায়গায় পৌঁছে গেছে, এখন সময়ের সাথে সাথে সব পরিবর্তন হচ্ছে। এখন বিভিন্ন মিষ্টির দোকান তারা বিভিন্ন রকম নতুন নতুন নামেতে মিষ্টি তৈরি করছে, এবং চকলেট, ক্যাডবেরি দিয়ে মিষ্টি তৈরি করছে, অনেকে সুগার ফ্রি মিষ্টি করছে। তো সেখানেতে দাঁড়িয়ে এই যে সোশ্যালাইজেশনের যুগ, এখন সব অনলাইনে অর্ডার দেয়। একটা সময় ছিল, আমার মনে পড়ে, যে মিষ্টি খেয়ে টেস্ট না করে তো কেউ খেতেন না। তো এখন অনলাইনের যুগ, এই যে ডিফারেন্সিয়েটটা, কারণ তুমি সেই যুগও দেখেছো, তুমি এই যুগও দেখেছো, তো এইটাকে তুমি কিভাবে মেলাও, মানে সময়ের সাথে সাথে এই মেলবন্ধনটাকে কিভাবে মেলাও? না, এটা আমি সত্যি কথা বলতে, আমাদের সংস্থা সবসময় কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। তাহলে ক্যান রসগোল্লা হতো না 1930 সালে, এবং আমার ঠাকুরদাদা ওই সময়, যে 1935-এ প্রথম মিষ্টির দোকান যেখানে রেস্টুরেন্ট ফিল, হ্যাঁ, ওয়েটাররা সার্ভ করছে, একটা সাহেব পাড়া, সেখানে কৃষ্ণচন্দ্র দাস ছোটো হয়ে কেসি দাস হয়ে গেল। মানে আমরা কিন্তু তখন থেকেই অ্যাডাপ্ট করা মানে শুরু, যে আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের ট্রেডিশনটা আমরা ভুললে চলবে না, রুটটাকে আমাদের বজায় রেখে এবার নতুনকে আমাদের অ্যাডপ্ট করতে হবে। এবং সের কুকিংও হয়েছে। ফার্স্ট বয়লার আমাদের ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে সেট আপ হয়েছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে আমার দাদামণি কিনেছিলেন সেকেন্ড হ্যান্ড বয়লার, তখন অত পয়সা ছিল না, এবং পুরো স্টিমে আমাদের রান্না হয়, কোনো ওপেন ফায়ার নয়। সেটা শুরু হয়েছে 1940s থেকে, যেটা এখন সবাই অ্যাডপ্ট করছে এত বছর পর। তা ওনার ফারসাইটেডনেস সাংঘাতিক ছিল। আজ ব্র্যান্ডটা ওনার জন্যই তৈরি, সবাই আমাকে ডাকছে, কিন্তু সমস্তই ওনার কৃতিত্ব। আমার যারা 3 জন অ্যানসেস্টার্স, নবীনচন্দ্র দাস, কৃষ্ণচন্দ্র দাস এবং আমার ঠাকুরদাদা শারদাচরণ দাস, সবটাই কিন্তু ওনাদের জন্যেই। আমরা কিছু নতুন করে বিরাট কিছু করতে পারিনি, আমরা শুধু এগিয়ে নিয়ে যাচ্ছি, এইটুকুই। একটা জিনিস এই আড্ডা মারতে মারতে মনে পড়ছিল, যে কেসি দাস এমন একটা ব্র্যান্ড, এবং যে সময় থেকে কেসি দাস মার্কেটে কলকাতার বুকে রাজত্ব করছে বলা যায়, বহু বিখ্যাত মানুষ এই কেসি দাসের মিষ্টি খেয়েছে। তোমার জ্ঞানও তো, মানে কার কার নাম, কারণ আমি যতদূর যেটুকুনি রিসার্চ বা আবার তোমাকে ইন্টারভিউ নেওয়ার আগে পড়াশুনো করতে হচ্ছিল রীতিমতো, তোমাকে কী প্রশ্ন করব, তো শুনেছি নেতাজি থেকে সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে কারা খায়, স্বামী বিবেকানন্দ থেকে রামকৃষ্ণদেব থেকে শুরু করে প্রচুর, এবং যেহেতু সাহেব ব্রিটিশ পিরিয়ড, সেই সময় মানে তোমার জ্ঞান তো কী কী নাম শুনেছো, মানে কারা কারা খেয়েছে কেসি দাসের মিষ্টি? এই যে সাহেবদের কথা বলতে গিয়ে আমার প্রথমেই মনে হলো JBS হলডেন সাহেব, খুব বিখ্যাত বায়োলজিস্ট ছিলেন। উনি আমার ঠাকুরদাদা খুব বন্ধু ছিলেন। উনি খুবই নিশ্চয়ই যা আমাদের সঙ্গে পরিচিতি সবই তো মিষ্টির সূত্রেই, যে জন্য আমাদের একটা কেসি দাস মানে শুধু মিষ্টির দোকান কিন্তু আর নয়। আমার মনে হয় কেসি দাস মানে একটা বাংলার সংস্কৃতি, যে জন্যে যত মানুষ সাংস্কৃতিক, সে এবং শুধু সাংস্কৃতিক না, প্লেয়াররাও। আর ছোটোবেলায় থেকেই দেখেছি আমাদের CPK ব্যানার্জি আমাদের পরিবারের সঙ্গে, খেলাধুলার আরও অনেকেই, গাভাস্কার এলেই আমার সেদিনেই কীর্তি আজাদের সঙ্গে দেখা, আর এসে আমায় জড়িয়ে ধরছে, মনে হচ্ছে আমি প্রায় কেসি দাস মহাশয় এরকম জড়িয়ে ধরে, ভাবতেই পাচ্ছি না, আমরা তো এই কলকাতায় এলেই রসগোল্লা আর মিষ্টি দই আপনাদের খেতে। গাভাস্কারও তাই, ব্যাঙ্গালোরে শুনেছি গাভাস্কার যেতেন। এবং খেলোয়াড়দের মধ্যে এবং সিনেমা ওয়ার্ল্ড, আর্টিস্ট ওয়ার্ল্ড, এই জন্যে সুভাপ্রসন্নের কথা যে জন্য আমি বললুম কেন আমার যোগাযোগ, আমার ঠাকুরদাদা ভীষণ আর্ট লাভার ছিলেন, এবং জামনি রায়কে দিয়ে উনি আমাদের একটা ঘরে
একটা রামায়ণের সিরিজ উনি করিয়েছিলেন আমাদের জন্যই। উনি আলাদা করে উনি আমাদের বাড়িতেই এসে ওগুলো সৃষ্টি করতেন, 17টা ছবির সিরিজ। এবং সেটা এখন ন্যাশনাল হেরিটেজ তো বটেই, এবং তার কোনো বিকল্প নেই, মানে প্রাইসলেস। সেইটার জন্য অনেকে ছবিও দেখতে আসে, এবং আমাদের মিষ্টি বা আমাদের অন্যান্য খাবারের টানে অনেকেই ওই রসগোল্লা ভবনে আসেন আর কি। তাই সেই সূত্রে যে আর্টিস্টদের সঙ্গে এম.এফ. হুসেনও এসছেন, খেয়েছেন। সত্যজিৎ রায়ের নাম আমি বলেছি বোধহয় আগে, মৃণাল সেন, এবং আমাদের একটা গান বাজনার পরিবেশও খুব আছে, মানে মেইনলি ক্লাসিক্যাল ওয়ার্ল্ড। এবং ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের আমাদের কলকাতা তো আছেই, বাইরের তুমি তো একটু আগেই বিরজু মহারাজজির নাম বললেন। কিষেন মহারাজজি আমাদের ক্ষীরের চপ খেতে খুব ভালোবাসতেন। এবং আমার ঠাকুরদার যে প্রোগ্রামটা করেছিলেন, উনি বেনারস থেকে এসেছিলেন ওই প্রদীপ জ্বালাবার জন্য। এবং উনি বলতেন সবাই ক্ষীরের চপ ভালোবাসেন বলে সবাই দিত ক্ষীরের চপ। সেইগুলো আমি নিজে দেখেছি, সরিয়ে রাখতেন, সরিয়ে রেখে বলে ওইটা जो मेरा पोता लाया है वो दो, আলাদা করে খেতেন। এবং বলতেন, আমি বলতাম যে জানেন একটু অন্যান্য সব দোকানরা ইউজুয়ালি, আমিও যা শুনেছি এই আগের দিনে যেগুলো ভাঙা ভুঙো সেই দিয়ে, হ্যাঁ এরকম তাই, কিন্তু তুমি তো আমার জন্য বললে না, আমার এসব করি না, একদম অরিজিনাল ভালো জিনিস দিয়ে করেছি। যাই হোক, এটা ইয়ার্কির ছলে ওনাকে বলতো। ইয়ার্কি ছলে আরেকটা কথা বলে রাখি যে রসগোল্লা ভবন যেখানে ধীমান দাসের বাড়ি, সেখানে মাঝে মধ্যেই বহু মানুষ উপদ্রব করেন। এই ওনার হিস্ট্রি জানার জন্য এবং এই বাড়িটার ইতিহাস জানার জন্য, এবং তাদের প্রত্যেকেই যারা যারা আসেন তাদেরকে কিন্তু না জলপান বা খাবার না খাইয়ে কিন্তু কাউকে ছাড়া হয় না। এবং অনেকে শুনেছি যে আবদার করেন যে নবীন ময়রার সাথে দেখা করব। এটা নিয়েও একটা মজার একটা গল্প শুনছিলাম, সেই গল্পটা এইটা মেনটেন করছো কি? মাঝে মধ্যেই তো হামলা হয়, আমি দেখেছি ভিড়ে ভিড়ে লোকের গাড়ি সারি লোক ঢুকছে রসগোল্লা ভবনে। আমার ঠাকুমার নাম ছিল, আমরা আম্মামণি বলতাম, আমার ঠাকুমার নাম ছিল অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণা দাস। তো উনি একদম সেই মা অন্নপূর্ণার মতন ভোরবেলায় উঠতেন 4টে সাড়ে 4টের সময়, আর রাত্রিবেলায় সবাই না ঘুমোলে উনি রাত্রি প্রায় 12টা অবধি জেগে থাকতেন। এবং সারাক্ষণ ওই রান্নাঘর খাওয়ানো দাওয়ানো ভীষণ ভালোবাসতেন, লাল পাড় সাদা শাড়ি সবসময়। ওই থেকেই খাওয়ানোর কিন্তু একটা আমাদের বাড়িতে চল শুরু হয়েছে। আমার দাদামণিও খুবই ওই ভালোবাসতেন লোকজন আনা, ডাকা, খাওয়ানো। সেইটাই এখনও চলছে। তা যেই আসবে তা রসগোল্লা ভবন তো নাম ওই জন্য যে রসগোল্লা না খেয়ে তো যাবে না। তো এবার চেনা পরিচিত অপরিচিত যেই আসুক, আমার ঠাকুমার নির্দেশ ছিল তাকে মিষ্টি না খাইয়ে ছাড়া হবে না। তো এরকম একজন ভদ্রলোক একবার শুনেছি এসছেন যে আমি একটু নবীনবাবুর সঙ্গে দেখা করতে চাই। তা এসছেন, তখন তো নবীনবাবু অনেক বছর আগেই গত হয়েছেন। ইনফ্যাক্ট ওই বাড়িটাই নবীনবাবু দেখে যাননি, তার আগেই গত হয়েছেন। তা তাকে বসবার করে ডেকে ভালো করে মিষ্টি মিষ্টি খাওয়ানো হলো। আমার ঠাকুমা গিয়ে ভালো করে খেয়েছেন, বাবা ঠিক আছে তো। তারপরে বলে নবীনবাবু তাহলে এবার তাহলে একটু নবীনবাবুকে যদি বলেন, না বাবা তাহলে তো আপনাকে একটু দয়া করে অন্য জায়গায় যেতে হবে, উনি অনেকদিন আগেই গত হয়েছেন। সে তো আঁতকে উঠলো, তখন এত সব মিষ্টি কে উঠলো, না সে কোনো ব্যাপার না, আপনি কষ্ট করে এসছেন, এটাই আমরা ধন্য। এই সব গল্প আরও অনেক আছে এরকম। আমার মানে ঠাকুমা অত্যন্ত এরকম ভীষণ প্রগ্রেসিভ মাইন্ডেড ছিলেন, লোকজন ভালোবাসতেন আর সবসময় হাসি খুশি থাকতেন, মানে নো নেগেটিভিটি। সব থেকে হচ্ছে কোনো ব্যাপারে না বলতেন না, যে যা করবে। আজকে আমার যতটুকু মানে পড়াশুনো ইংলিশ মিডিয়ামে পড়ানো ঠাকুমার জন্যে, বা গান বাজনা তবলা শেখানো ঠাকুমা, আঁকা শেখানো ঠাকুমা। আমাদের স্কুলে নিজেই দেখতেন, মানে আমার দিদিও মডার্ন স্কুলে পড়তেন, দিদিকে পৌঁছতে যেতেন, আমাকে সেই অছিলায় বেড়াতে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে চলে এলো। কী বলবে, তখন তো আমি জানি না স্কুলে পড়বো। তারপর তো কান্নাকাটি, স্কুলে যাব না। ওই মনগ্রেস এখনও আছে, মনগ্রেস মন্টেসরি হাউস, তখন নতুন। আমার ঠাকুমার ছোট বোন খুব নামকরা চাইল্ড স্পেশালিস্ট ছিলেন, শান্তি ইন্দ্র, ডক্টর শান্তি ইন্দ্র। তো ওনার ওইখানে চেনাশোনা ছিল, মানে পাঠশালায় দেওয়ার মতন। তাকে ফোন করে বললো এই আমার নাতিকে ভর্তি করে দেবো, গিয়ে দিয়ে চলে এলো। কী জ্বালাতন। তারপরে তো কান্না যাব না, কিন্তু এরমই ছিলেন আর কি।
তো ওই থেকে আমার যা সমস্ত আমার আমামনি ছাড়া। তোমার ঠাকুমার এতে তো বোধহয় একটা মিষ্টিও বোধহয় উনি করেছিলেন, যেটা তোমাদের এখনো ওই এর মতো যেটা র্যাপ। না, সেটা আমার পিসির পিসির করা আছে, পিসির কনসেপ্ট আর কি। ওই মানে আমাদের মালপোটা খুব সবাই প্রেফার করে, ভালোবাসে, কারণ ওটা পিওর ক্ষীরের হয়, তো ওই ময়দা টয়দা দেওয়া হয় না। বা ওই মঞ্জুলিকা দাস, এবং উনিও মানে খুবই পিওর, মানে সোশ্যালাইজ করতে ভালোবাসতেন, সবাই ওনাকে খুব চিনতেন। নিজে মানে প্রথিতযশা শিল্পী ছিলেন রবীন্দ্রসঙ্গীত, যে জন্য আমাদের বাড়িতে গানের চর্চায় পিসির জন্যেই। এবং আমার কাকাও ধ্রুপদ শিখতেন, খুব নাম করা উদয়ভূষণ ভট্টাচার্য মহাশয়। সবাই কিন্তু বাড়িতে এসেই শেখাতেন, ওই পরিবেশ ছিল। শৈলজরঞ্জন মজুমদার আমাদের বাড়িতে এসে থাকতেন শান্তিনিকেতন থেকে এসে, আমাদের কবিগুরু ডাইরেক্ট যে শিষ্য, এবং একটা ক্লাস করেছিলেন গানের ক্লাস, প্রাচীন প্রবাহিনী নাম দিয়ে। ওই পিসি শিখতেন, তার সঙ্গে প্রায় 40 জন মতন আসতেন। এবং নজরুল গীতি শিখতেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র মহাশয়ের কাছে। আতা হোসেন খাঁ সাহেব আত্রলি ঘরানার, উনি আসতেন। তো এই পরিবেশ নিয়ে কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি। একদিকে আর্ট, একদিকে গান বাজনা, খেলাধুলো ছিল, সব মোহনবাগানের বিরাট ফ্যান। সে হই হই লেগে যেত, চেঁচামেচি। তখন টিভি যখন পরে হয়, সে একেবারে মনে হচ্ছে বাড়িটাই হয়তো স্টেডিয়াম হয়ে গেছে, সবার ঘর থেকে আওয়াজ আসছে, গোল গোল এই ওই এই যাতা কাণ্ড। যাই হোক, একটা অদ্ভুত পরিবেশ, সেটা এখন আর নেই, মানুষজন কমে গেছে। তা আমাদের ভীষণ। আমি কদিন আগেও এরকম একটা ইন্টারভিউতে বলছিলাম যে একটা অদ্ভুত ডিসিপ্লিন ছিল, যেটা কিন্তু তখন মনে হতো ওরে বাবা ভীষণ একটা আড়ষ্ট ব্যাপার, কিন্তু এখন মনে হয় এটা খুব দরকার। আমি অনেক জায়গায় বলেছি যে আমাদের এখন গুড প্যারেন্টিংয়ের অভাব হচ্ছে, যে জন্যে আজকাল অনেক রকমের কেস আমরা শুনতে পাচ্ছি ছেলে মেয়েদের মধ্যে। আগে আমাদের না বলার অধিকার ছিল না, যা খেতে দেবে তাই খাবে। সুইগি জোম্যাটো ছিল না, ভাগ্যিস থাকলেও হয়তো আমাদের পিঠে পড়তো যদি ওগুলো না খেতাম। পিঠে পড়াটা দরকার, স্কুলে যেরকম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার খুবই ক্লোজ বান্ধবী, উনি প্রিন্সিপাল এপিজে স্কুলের, একটু আগে বলছিলাম, পারমিতা গৌড়া। সেও আমাকে বারবার বলে যে এরকম আজকাল কিচ্ছু বলা যায় না বাচ্চাদের। এই তো পানিশমেন্ট, গায়ে হাত তোলা বা স্কেল দিয়ে রুলার দিয়ে মারা তো বন্ধ, ছেড়েই দাও, কান ধরে উঠবো, ছেড়েই দাও, কিছু বলা যাবে না। সব বাচ্চাদের গার্জেনরা এসে মানে ঝামেলা করবে একত্র হয়ে। এরম করলে তো মুশকিল। এখন বলছেন যে আগেকার কালে তো গন্ডায় গন্ডায় ছেলে মেয়ে হতো, এখন তো একমাত্র পুত্র, একমাত্র সন্তান, তাকে যতটা ভালো করে করা যায়, ভালোটা করতে গিয়ে তার কিন্তু ক্ষতি আপনারা করছেন। এই মোবাইল ফোন এই ওই দেখা যাচ্ছে। আমাদের সময় কি রিক্রিয়েশন ছিল না? হয়তো মোবাইল ফোন ছিল না, আমাদের সময় কিন্তু টিভি আসছে, চিত্রহার, চিত্রমালা দেখানো হতো। আমি একবার দেখতে বসেছিলাম বলে আমার ঠাকুরদাদা উঠে পড়েছেন, দাদামণি, এমন সে রেগে গেলেন, আমি জীবনের টিভির সামনে বসতে ভয় পেয়েছিলাম। মানে একটা এজ যাক, তারপর তুমি সব করো, সেটাই ছিল। আমাদের বাবা মায়েরা অনেক জায়গায় পার্টি করতে যেত, আমাদের কিন্তু যাওয়ার নিয়ম ছিল না। রকে আড্ডাও জীবনে আমিও ভাবতে পারি না, এতটাই আমাদের বাড়ির বাইরে খুব একটা যাওয়া হতো না, যা করতাম বাড়ির মধ্যেই। রকে আড্ডা ফাড্ডা আমরা ভাবতেও পারি না। সেসব কিন্তু সত্যি কথা বলতে হয়, এটা আমাদের, আমি জানি না, রকে আড্ডাটা সত্যি একটা ভালো কালচার। তখনকার দিনে রকে থেকে অনেক কিছু উঠে আসতো, কিন্তু আমাদের এত বেশি একটা বাঁধা ধরার মধ্যে বড় হয়েছি আমরা, সেটা ছিল না। কিন্তু এই ক্লাব পার্টি এসব কোনোদিন, আমি এখনও পর্যন্ত সবাইকে বলি আমি কোনো ক্লাবের মেম্বার নই, কিন্তু সব ক্লাবেই আমার যেতে হয়, ইনভিটেশন আসে, কিন্তু মেম্বারশিপ আমার কিছু নেই। আমার পাড়ায় একটি ক্লাব আছে ছোট্ট, তার ঘরও নেই, দাম বঙ্গীয় জাতীয় সংঘ, আমি তারই মেম্বার। তার একটা কালী পুজো হয় প্রত্যেক বছর, তুমি জানো, আমাদের বাড়ির পাশে। তা আমি সবাইকে বলি আমি ওই একটাই মেম্বার, কিন্তু ওই সেইভাবে ক্লাব পার্টি আমার খুব একটা করিও নি, আর সেরকম মানে আমার পরিবেশ ভালোও লাগে না। আমাদের গান বাজনা হবে, একটু ক্লাসিক্যাল গান বাজনা হবে, বা লাইট মিউজিকও ভালো হলে, সেই নিয়েই আমরা বড় হয়েছি, ভালো লাগে।
তো একদিকে তুমি যখন এটা বলছো, কিন্তু এই যে মোবাইল বলে যে অস্ত্রটি এখন সব বাচ্চাদের হাতে হাতে, তারা এমন শিশুরা আছে তারা দুপুরবেলা খায় কার্টুন চালিয়ে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আবার সোশ্যালাইজেশনের দিক থেকে এই যে স্প্রেড অফ, একটা বাটন টিপলে প্রচুর মানুষের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে, অনলাইনের খাবার অর্ডার দেওয়া হচ্ছে, এই এই ডিফারেন্সিয়েটটা তোমার কাছে কীরকম লাগে? তুমি সব কিছুরই ভালো দিকটা নেওয়া উচিত। ওয়েস্টার্ন কালচার আমরা তাদের ভালোটা কম নিই, খারাপটা বেশি নিই। তাদের পোশাক আশাকটা আমরা নকল করি, কিন্তু তাদের ভেতরটার যে ভালোটা সেইটা কিন্তু আগে অ্যাডপ্ট করা উচিত, তারপর তো বাইরেটা চাকচিক্যটা পড়ে। ধীমানদা, এই একটা রসগোল্লা তো তোমাদের ইউএসপি, ঠিক আছে, পাশাপাশি নিমকি, সিঙ্গারা, কচুরি, এটা তো আছেই। আর কি কি মিষ্টি তোমাদের খুব বিখ্যাত, মানে যেটা জেনারেশন পর জেনারেশন চলে আসে? আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তোমাদের কোন মিষ্টিটা সব থেকে ভালো লাগে। আমি সবসময় বলি রসমালাই। রসমালাই আমার মনে হয় একটা সত্যি ডেলিকেসি, খুব একটা সাটল, একটা জাফরানের ফ্লেভার, খুব একটা আধিক্য নেই কোনো কিছু। আমাদের সব মিষ্টিতেই খুব মানে একটা সাটল ব্যাপার আছে, মিষ্টিও বেশি নয়। তো যাই হোক, রসমালাইটা কিন্তু ডেলিকেসি। কারণ এই কদিন আগেই আমাদের ব্রিটিশ হাই কমিশনার নিজে এসেছিলেন দিল্লি থেকে, ওনার ফ্যামিলি নিয়ে, যে জিআই পেয়েছে রসগোল্লা, খেয়ে দেখবো নিজে, একদম দোকানে এসেছিলেন। তো তাতে রসগোল্লা খেয়ে বললেন খুব ভালো খেতে, ওনার ওই এতেও দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া পেজে। তারপরে রসমালাই দিতে উনি বললেন যে আচ্ছা, বাংলায় একটা কোনো শব্দ বলুন তো যেটা ইজ বেটার দ্যান খুব ভালো, সেটা হচ্ছে এইটা, রসমালাই। তাই জন্য আমরা দেখেছি বিদেশিরাও কিন্তু রসমালাই সব থেকে বেশি প্রেফার করে দেন রসগোল্লা। কিন্তু রসগোল্লার পপুলারিটি এই জন্য হয়েছে যেহেতু এই ক্যান রসগোল্লা সারা পৃথিবীতে ছড়িয়েছে বলে রসগোল্লাকে চিনেছে। এছাড়া আর কি কি আছে? এছাড়া আমার ঠাকুরদাদারি করার অমৃতকুম্ভ সন্দেশ, ওটা একটা অদ্ভুত শেপ, একটা ঘটির শেপে, মাথায় ঢাকনা, অনেক দোকানে বিক্রি করছে, ওটা একটা সলিড, কিন্তু ঢাকনাটা খুললে ভেতরে ছানার পায়েস, ওটাই অমৃত বলা হচ্ছে, অমৃতকুম্ভ। সেইটা একটা ইউনিক আইটেম। রসমালঞ্চ বলে একটা আমাদের আইটেম করা হয়, মালপোর র্যাপ, ওটাও খুবই মানুষেরা পছন্দ করে। তো এরকম অনেক কিছুই আছে। আবার খাবো সন্দেশ নবীনচন্দ্র দাসের নিজের সৃষ্টি, রানী স্বর্ণময়ী দেবীর জন্য করেছিলেন। বৈকুণ্ঠ ভোগের কথা তো আগেই বলেছি। তাছাড়া ভাজা মিষ্টির জন্য আমাদের খুবই লোকে প্রেফার করেন, পছন্দ করেন। অনেক সময় দেখা যায় যে বেশ কিছু মিষ্টিতে ভেতরে মানে যে বলে যে ফ্রুট, আমের সময় যে সময় আম নয়, হ্যাঁ, তার একটা জেলি টাইপের কিছু ঢুকিয়ে দেয়, এইটাতে তুমি কতটা বিশ্বাস? না, আমরা জেলি ইউজ করি না, আমরা সব কিছু কিন্তু অরিজিনাল স্ট্রবেরি ফ্লেভার, এখন অনেক ফ্লেভার বেরিয়েছে না, কিন্তু এখন কিন্তু অনেকেই আবার ন্যাচারাল দিয়ে করছে, ন্যাচারাল ফ্রুটস দিয়েই করছে। কারণ পাল্প, এখন ম্যাঙ্গো পাল্প পাওয়া যাচ্ছে, সারা বছর করা যায়, কাঁঠালের পাল্প পাওয়া যাচ্ছে, সারা বছর করা যায়। এবং এই আরেকটাও আমার আগে বলা হয়নি, নবীনচন্দ্র দাসেরও কিন্তু এটাই প্রথম ফল দিয়ে যে মিষ্টি সন্দেশ করা যায়, এটাও কিন্তু উনি প্রথম, ওনার হাত দিয়েই হয়েছে। তখন কিন্তু কাঁঠাল, আতা এই দুটোই উনি করেছিলেন। পরে আমটা অনেক পরে হয়েছে, আমাদের এখন অনেক দোকানে আমের, যেহেতু আমের পাল্পটা হয়েছে সেই জন্য সারা বছর পাওয়া যায় বলে আমের সন্দেশ। আমি রিসেন্টলি একটা করেছি লিচু দিয়ে, মানে অরিজিনাল লিচু কিন্তু ভেতরে সন্দেশের ফিলিং, খুব একটা ভালো ডিমান্ড আর কি, চাহিদা সবার কাছে, একটু মজার লেগেছে, একটু ঠান্ডা দেওয়া হয়। এই জামাই ষষ্ঠী গেল, জামাই ষষ্ঠীতে এটা খুবই মানে হট ফেভারিট বলতে গেলে সবার ছিল। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এত ব্লগার্সের সংখ্যা বেড়ে গেছে, তারা আসে যখন, যদি তাদের খাওয়াও পজিটিভ ফিডব্যাক দেয়, যদি না খাওয়াও নেগেটিভ ফিডব্যাক দেয়, এটাকে কতখানি তুমি করো? কারণ ক্রিটিসিজম অনেকেই নিতে পারে না। না, আমি ভীষণ ভালোবাসি ক্রিটিসিজম নিতে, সব ব্যাপারে। ওকে করেও, কম করে অবশ্য। আমি মনে হয় আমার, মানে দেখো, ভালোটা তো করবার জন্যেই আমাদের ব্যবসা করা, যাতে লোককে আনন্দ দেওয়া যায়। সেটা কেউ এসে বললে আমার তো নতুন কিছু অ্যাডেড ডেভেলপমেন্ট বা কিছু হলো না।
ক্রিটিসিজম শুনলেই কিন্তু ডেভেলপমেন্ট হবে। যত তুমি মানে নেগেটিভটা শুনবে আর তোমার চেষ্টা করবে যে সেটাকে আরও কী করে ভালো করা যায় বা নতুনত্ব করা যায়, ইনভেনশন, ইনোভেশন, এইগুলো তখন মাথায় আসে যে এটা কেন করা নেই তারা। কিন্তু যদি আমি ওই ক্রিটিসিজম শুনতে না পছন্দ করি, তাহলে আমি কিন্তু এই যতটুকু করেছি ওই সেখান থেকে যাব, তার উপরে আর আমার যাওয়া হবে না। কিন্তু আরেকটা শেষ যেটা জিজ্ঞেস করবো যে তোমার নাম যশ চারিদিকে কলকাতার বুকে তো বটেই, এবং ভারতবর্ষের বুকে ধীমান দাসের নাম জানে না এমন কেউ নেই। না, আমার নাম তোমাকে কেসি দাসের এটা ভুল, কেসি দাসের নাম কেউ ধীমান দাসের। এই যে এতটা পপুলারিটি হওয়ার পরেও এই যে ডাউন টু আর্থ থাকা, এটা কি হেরিডিটারি? মানে কারণ অনেকেই তো আজকাল যারা সুপ্রতিষ্ঠিত তারা দেখাই করেন না। এই যে ডাউন টু আর্থ কথাটা আমি না এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না। আমাকে যদি কেউ শিখিয়ে দিলে ভালো হয় যে ওই জায়গায় যেতে গেলে কী করতে হবে, সেইটাই আমাদের পরিবার ঠিক জানে না আমার মনে হয়। সেই ডাউন টু আর্থ কথাটার মানেটা কী? আমরা এটাই আমাদের স্বাভাবিক মানে জীবনযাপন যেটা দেখে এসেছি আমার ঠাকুর দাদা, বাবা, জ্যাঠাদের কাছ থেকে, কাকার কাছ থেকে, পিসি, সেইভাবেই আমরা চলি আর কি। কিন্তু কাকে বলে ডাউন টু আর্থ, কাকে বলে তথাকথিত স্নবিশ, ঠিক আমরা জানি না আর কি। সেই জন্যই বোধহয় কেসি দাসে পরিণত হয়েছে। কয়েকটা টেকনিক্যাল জিনিসে জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য, সেটা হচ্ছে এখন যা অবস্থা, যখন খবর সংবাদে আমরা মানে বাধ্য হই দেখাতে যে চাকরিহারা বহু টিচারদের রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলন হচ্ছে, সেখানেতে এই ব্যবসায় সময়ের তালে তালে তো সব কিছু পাল্টাচ্ছে। অনেকে ইয়াং জেনারেশনের ছেলেপুলেরা যাদের বাবা দাদুরা ময়রা ছিলেন, তারা হয়তো এখন হোটেল ম্যানেজমেন্ট পড়ছে দিয়ে হয়তো ইন্ডাস্ট্রিতেই আসতে চাইছে না, বা কেউ কেউ ইন্ডাস্ট্রিতে আছে। কর্মসংস্থান এবং দ্য সিস্টেম অফ ওয়ার্কিং মেকানিজম, এইটা নিয়ে তোমরা কী ভাবছো, বা কীভাবে এমপ্লয়মেন্ট জেনারেশন বা এইটা নিয়ে কী ভাবছো? আমার মিষ্টি উদ্যোগের জন্মই তো এইটার জন্যে, যে ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। এবং আমাদের মিষ্টির আমি যেটা বললাম, স্কোপ নিশ্চয়ই আছে, তা নাহলে অন্য প্রদেশে এত কি করে চাহিদা, এত উত্থান, কিন্তু আমরা ঠিক করে সেটাকে প্রেজেন্ট করতে পারি না ওদের মতন করে। সেইটা আমাদের অ্যাডপ্ট করতে হবে, আমাদের কাজ করার পরিবেশ ঠিক করতে হবে, আরও প্রফেশনাল হতে হবে। সেইটাই আমরা মিষ্টি উদ্যোগের মাধ্যমে শেখাচ্ছি। কর্মশালা হচ্ছে, আমরা নিজেরা অনেকের ফ্যাক্টরিতে যাই, অনেকেই চেঞ্জ করে ফেলেছে। যেটা মাটিতে বসে কাজ করা এখন অনেকেই বন্ধ করে টেবিল করেছে, যেটা আমার ঠাকুরদাদা অনেক দিন আগে থেকে 1940 সাল থেকে আমাদের ছিল, এখন তো নিয়মই হয়ে গেছে। ফুড সেফটি আসতে অনেকে আপত্তি তুলেছিল, আমি খুব খুশি হয়েছিলাম, কারণ ওটা দরকার। খাদ্য সুরক্ষা অত্যন্ত দরকার। কারণ ধরো যে মিষ্টিটা বা যে খাবারটা আমার কারিগররা করছে, আমরা দোকানে পাঠাচ্ছি, সেই জিনিসটা আমার বাড়িতেও তো আসছে, আমার বাড়ির বয়স্ক মানুষরাও খাচ্ছে, বাচ্চারাও খাচ্ছে, তারাও তো অসুস্থ হয়ে যেতে পারে। তো সেটা কিন্তু আগে দেখতে হবে যে মানুষের যেন কোনো ক্ষতি না হয়, সেইটা আগে নজর দিতে হবে। তাই জন্য এই মাটিতে বসে কাজ করা বন্ধ করতে হবে। টেবিলে অন্তত 2.5 ফুট এখন নিয়ম করে দিয়েছে, হাইটে বসে করতে হবে। বা মেশিনারি, হ্যাঁ, এখন যেমন মেশিনারিটা ভীষণভাবে দরকার, কারণ ওই যে বললে নেক্সট জেনারেশন আসছে না, কারিগররাও আমরা পাচ্ছি না, নেক্সট জেনারেশন আসতে চাইছে না। কেন আসতে চাইছে না? কারণ আমরা সেই মাইনে দিতে পারছি না। তাহলে আমাকেও তো সেই জায়গায় নিয়ে যেতে হবে। আজকে আমার নেক্সট জেনারেশন ব্যবসায় যাতে আসে, আমাকে সেই পরিবেশটা আগে দিতে হবে। সে দোষটা আমার, তাদের নয়, সেটা আমি বুঝতে হবে। কেন একটা আইটি সেক্টরে ঝকঝকে অফিস, হ্যাঁ, একটা ভালো পে প্যাকেজ পাচ্ছে, তাই জন্য চলে যাচ্ছে। আমি যদি সেইটা দিতে পারি, সেই জায়গায় ব্যবসাটা নিয়ে গিয়ে, তাহলে সে কেন যাবে? সে এখানেই থাকবে। আলটিমেটলি মানুষের কি দরকার? একটা সুস্থভাবে জীবনযাপন করব আর একটা ভালো রোজগার করব। তো সেটা যদি আমি আর নিজের ব্যবসার যা সুখ, সেটা যতই হোক চাকরি করে পাওয়া যাবে? তোমার কি মনে হয়? আমি নিজে করলে যেটা, আমি হচ্ছি আমার বস, রাজা, কিন্তু টেনশন আছে, সেটা আছে, রিস্ক আছে। কিন্তু সেখানে তুমি মনে করতে পারলে কেসি দাসের ব্র্যান্ড তুমি বাড়িতে থাকলেও মনিটরিং করলেও তোমার সময় চলে যায়, কিন্তু তুমি তো নিজে এখন প্র্যাকটিক্যালি যতগুলো ইউনিট আছে সব কটাতে যাও, মানে তুমি তো নাও করতে পারতে, তুমি তো বাড়িতে বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং ছড়িয়ে বসে। না, সেটা করলে চলবে না, সেটা করলে চলবে। অ্যাক্টিভলি ইউ হ্যাভ টু বি ইন দ্য বিজনেস,
তোমাকে রেগুলারলি মনিটর করতে হবে, তার একটা আনন্দ আছে। আমাকে যেটা জোর করে করতে হয় তা না, আমি এটা না করলে আমার আজকে সত্যি কথা বলতে আমার যা শরীরের অবস্থা হয়েছিল হঠাৎ আজকে 11 বছর আগে, আমার মতন বহু মানুষকে দেখেছি বাড়ি থেকেই বেরোয় না। আমার মনে হচ্ছে সেটাতে আরও বেশি চেপে বসে, মানে ফ্রাস্ট্রেশন হোক মেন্টালে। আর আমাকে ভগবানের দয়া বা যাই হোক, এই ব্যবসার তাগিদে মানুষজনই আমাকে টেনে বার করে নিচ্ছে, আমাকে বেরোতে হয় না। এই আজকে যেমন তুমি আমাকে ফোন করে আমাদের পরম সৌভাগ্য যে তুমি আমাদের অফিসে এসছো এবং এতক্ষণ সময় কাটাচ্ছ। এবং তোমাকে লাস্ট প্রশ্ন যেটা দিয়ে শেষ করব, তুমি তো একটা ছন্দে কেসি দাসকে এগিয়ে নিয়ে যাচ্ছ এবং ব্যাঙ্গালোরে তোমার কাকা যিনি নিয়ে যাচ্ছেন তিনি একটা ছন্দে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর পরবর্তীকালে কি হবে? হোয়াট উইল বি দ্য ফিউচার অফ কেসি দাস? অ্যান্ড আরো এক্সপেনশন করবে বা চলবে নিশ্চয়ই এক্সপেনশন করবে বা ফ্র্যাঞ্চাইজি আরো বাড়াবে অল ইন্ডিয়া ওয়াইড, বা কি প্ল্যান আছে এই মুহূর্তে তোমাদের? কতগুলো ব্রাঞ্চ? আমাদের কলকাতায় 11টা, আর ব্যাঙ্গালোরে আমাদের বেশি ব্রাঞ্চ। ব্যাঙ্গালোরে প্রায় বোধহয় 20-22টা এখন হয়েছে। কোভিড একটু কমে গেছিলো, আবার আস্তে আস্তে বেড়ে হচ্ছে। তাই আরও অন্যান্য শহরে আমাদের যাবার ইচ্ছে আছে, চেষ্টাও চলছে। তা হবে নিশ্চয়ই, আমাদের পরবর্তী প্রজন্ম আছে, বা সেইভাবে যদি আরও কেসি দাস অন্য জায়গায় যায়, মানে যদি পাবলিক লিমিটেড হয়ে যায়, যেটা আমার স্বপ্ন হওয়া উচিত। মানে একটা কোম্পানিকে গ্রো করাবার জন্য ইউ হ্যাভ টু গো পাবলিক, তাতে আরও উন্নতি হবে, আরও বাড়বে জায়গায়। অন্যান্য শহরে বাধ্য হয়ে আমাদের তখন যেতে হবে। অনেক অনেক শুভকামনা রইল কেসি দাসের জন্য। এবং দর্শকদের উদ্দেশ্যে বলি যে এই যে বলেছিলাম না শুরুতেই, যে মিষ্টি লোকের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে কোথা থেকে যেন সময় পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। কারণ আমরা যে নির্ধারিত সময়সীমা ছিল সেই সময়সীমা অকুন পার হয়ে গিয়েছে। এবং আমি চাইবো ভবিষ্যতে আরও মিষ্টি নিয়ে বিভিন্ন রকম আরও ইনোভেটিভ আইডিয়া নিয়ে আরও নতুন নতুন এই যে স্পটলাইটের যে অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা অবশ্যই নজর রাখুন নিউজ পোল বাংলাতে, এবং নিউজ পোল বাংলা স্পটলাইট পডকাস্ট এটা রোববার দিন হয়। এছাড়াও প্রত্যেকটা খবর প্রত্যেক দিনের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ পোল বাংলাতে। অনুষ্ঠান শেষ করার আগে আমার একটা ছোট কথা বলার আছে। আমি যেখানেই যাই আমার সঙ্গে তো রসগোল্লা ছাড়া সেটা সম্ভব নয়। তাই জন্যে এই নিউজ পোল বাংলার সমস্ত যারা কর্মীবৃন্দ আছে তাদের সবার জন্য আমার সামান্য একটু উপহার। আমরাও অনেক অসংখ্য ধন্যবাদ যে আমরাও এরকম মিষ্টি মানুষের কাছ থেকে এরকম মিষ্টি আড্ডা দিতে দিতে এরকম মিষ্টি প্রাপ্তি, এটা কিন্তু এর আগে কখনো হয়নি। অসংখ্য ধন্যবাদ আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে তোমাকে এবং তোমার কেসি দাসের পুরো পরিবারকে। থ্যাংক ইউ।